Okay. So our eighth free live class. And in this class, first of all, I'm going to talk about Bangla to English sentence translation. Then I will also talk about conversation. যারা ইংলিশে কনভারসেশন করতে ব্যর্থ হন, কমিউনিকেট করতে ব্যর্থ হন, যারা সার্টেন একটা টপিকের উপর স্পিকিং করতে পারেন না বা প্রেজেন্টেশন দিতে পারেন না, সেটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা মনে করেন আমি মোটামুটি গ্রামার জানি, দু একটা সেন্টেন্স লিখতে পারি বা রিডিং পড়তে পারি, কিন্তু আমি কথা বলতে গেলে আটকে যাই, যখনই স্পিকিং করতে যাই একটার পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না, অর্গানাইজ করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্য বলতে গেলে সঠিক ভার্বের ফর্মটা মেনটেন করতে পারি না, ভার্বটা টেন্স মেনটেন করে করব নাকি মডাল নাকি প্যাসিভের আমরা এটা বুঝতে পারি না, ভার্বের V1 V2 না V3 বসবে এইটা পারি না বলেই কিন্তু ইংলিশে কথা বলতে পারি। তো এই জায়গাগুলোকে কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন আমি দেখাবো। তো শুরুতে আমি ট্রান্সলেশন পার্ট নিয়ে কথা বলবো। বিশেষ করে আবারও বলছি, এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে কোনো বয়সের যে কেউ আমার এই ক্লাসগুলো করলে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন আপনারা। এই ক্লাসটা আপনি করেন, যদি আপনাদের ট্রান্সলেশন নিয়ে আজকের ক্লাসের পর থেকে কোনো সমস্যা থাকে সেদিন বলবেন। বিশেষ করে এই ক্লাসগুলো তাদের জন্য বেশি ইফেক্টিভ যারা স্টুডেন্ট, হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, অথবা যারা BCS, ব্যাংক জব বা অ্যাডমিশন টেস্ট রিলেটেড বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবেন, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন দেখেন এখানে কি বলছে, যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার কি আমরা প্রত্যেকেই জানি। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা থাকে ইংলিশে। বাট না, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন আমি আপনাদের বলেছি ক্লাসগুলো থেকে যে একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অবজেক্ট না। কারণ এই জায়গাটাতে অবজেক্ট থাকতে পারে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার থাকতে পারে। এই জিনিসগুলো মূলত কি, এটা আমি আমার সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে ইন ডিটেলস আলোচনা করেছিলাম, যারা করেননি একটু করে নিবেন। এরপর দেখেন এই জায়গাটা থেকে আমরা আসি, রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। ফর্মুলাগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া হলো। অর্থাৎ কিভাবে আমরা যে কোনো একটা বাংলা সেন্টেন্সকে, বিশেষ করে নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স বা লং বেঙ্গলি সেন্টেন্স, যেগুলো দেখলে আমরা মনে করি কি কিভাবে করব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি, এইখান থেকে আপনি ওভারকাম করতে পারেন। সেটা কিভাবে করতে পারেন আমি সেটা আপনাদেরকে ইন ডিটেলসে বলছি, মনোযোগ দিয়ে বলছেন। পয়েন্ট নাম্বার 1, প্রথমে সাবজেক্ট বের করতে হবে। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে, কি করছে। হ্যাঁ, যেমন রিপন ফুটবল খেলছে, কে খেলছে, কারা খেলছে, রিপন। রিপন কোন কাজটা করছে, খেলছে, ওইটা আমার ভার্ব। অবজেক্ট বের করার জন্য প্রশ্ন করতে হয় একটা ভার্বকে কি বা কাকে দিয়ে, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমি যদি এই জায়গাটাতে আসার আগে আমি শর্টে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, আপনারা প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসছি, প্রত্যেকে একটু মনোযোগ দেন। একটা জিনিস মনে রাখবেন, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে একটা কমন স্ট্রাকচার মেনটেন করতে হয়। এটা আমি আমার প্রিভিয়াস ক্লাসেও দেখিয়েছি, আজকে আরেকটু আমি বলি। সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমত আপনার প্রয়োজন একটা সাবজেক্ট। এই সাবজেক্টের স্থানে বসে পার্টস অফ স্পিচ হিসাবে নাউন অথবা প্রোনাউন। সাবজেক্টের পরে একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচার হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন। মনে রাখবেন অবজেক্ট না এক্সটেনশন। এই জায়গাটাতে আমার বসে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয় যেটাকে। এই যে স্ট্রাকচারটা দেখছেন না, মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করা হয়। আমি আবার বলছি, জাস্ট এই স্ট্রাকচারটা মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করা হয়। আসলে এই স্ট্রাকচারটা কি দেখেন, সাবজেক্ট কি, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, মানে কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আমি, আই, অথবা আমরা, উই, অথবা তুমি, ইউ, অথবা সে, হি, অথবা সি, অথবা দে, অথবা রহিম। এই ধরনের ওয়ার্ড গুলোই তো একটা সাবজেক্ট হবে। এর পরেই বসে ভার্ব। এই জায়গাটায় আমাকে বুঝতে হবে, দেখেন ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া কিন্তু আপনারা ইংলিশে কোনো ধরনের সেন্টেন্স বা বাক্য লিখতে পারবেন না। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। ভার্ব কি, জাস্ট করা, হওয়া, থাকা, খাওয়া, যাওয়া, চলা, বলা, লেখা, অর্থাৎ অ্যাক্টিভিটিস, কাজ। যেমন আমি যদি বলি আই ইট, আমি খাই, এটা আমার ভার্ব। উই প্লে, আমরা খেলি, এটা আমার ভার্ব। ইউ ডু, তুমি করো, এটা আপনার ভার্ব। হি ড্রাইভ, ড্রাইভ মানে কি, চালানো,
এইটা আমার ভার্ব। শি ড্র, ড্র মানে কি আঁকা, এইটা আপনার ভার্ব। দে, আমি যদি বলি দে গো, যাওয়া, এটা আমার ভার্ব। রহিম স্পিক, রহিম বলে, এইটা আমার ভার্ব। এই যে প্রত্যেকটা বাক্যে আমি সাবজেক্টের পরে ভার্বটাকে বসালাম, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা বাক্যে এই যে আমি সাবজেক্টের পরে ভার্বটাকে বসালাম, ভার্ব কাকে বসালাম আমি, ভার্ব। এই যে বসালাম, আমার কথাটা মনোযোগ দেন। এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাকি যে অংশটা থাকে না, আমার এক্সটেনশনে যেটা বসাতে হয় না, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে। যেমন আমি খাই, আমি কি খাই, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। এখন আমি যদি বলি আই ইট রাইস, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান বসান। এবার আমি যদি বলি উই প্লে, আমরা খেলি, এখন আমরা কি খেলি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো, তুমি কি করো, মানুষ করে কি, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভস, সে চালায়, মানুষ কি চালায়, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। দেখেন এটা সিচুয়েশন অনুযায়ী চলে আসে এক্সটেনশনের যে পার্টটা। সে ড্রস, সে আঁকে, কি আঁকে, সে ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, সে একটা PICTURE ছবি আঁকে। দে গো, তারা যায়, তারা কোথায় যায়, এখন আমি যদি বলি দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। রহিম স্পিক্স, রহিম বলে, কি বলে, রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। এইভাবে কিন্তু আমাদের একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। এই সেন্টেন্সের সব থেকে বড় ডিফারেন্স কোনটা জানেন? সব থেকে বড় পার্থক্য তৈরি করে কি, সেটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজের মতো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয় না। মনে রাখবেন, প্রতিটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই যে আই ইট রাইস, এই কথাটা যদি আমি বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি হয়, আমি ভাত খাই, মানে ওই যে ইট মানে খাওয়া, খাওয়া কথাটা বাংলায় কিন্তু লাস্টে আসে, ইংলিশে কিন্তু সাবজেক্টের পরে আসে। আমরা ফুটবল খেলি, আমরা খেলি ফুটবল না, আমরা ফুটবল খেলি। অর্থাৎ ইংলিশে যখন বলছি তখন ভার্বটাকে সাবজেক্টের পরে রাখছি, বাট বাংলায় যখন বলছি ভার্বটা লাস্টে বলছি। এই যে একটা ওলট পালট, এই বাংলার সাথে জাস্ট এই একটা ওলট পালটের জন্য আমাদের মূলত ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম তৈরি হয়। কারণ আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, আমাদের মাতৃভাষা কি বাংলা। আপনি প্রাইমারি লেভেলে যখন ভাষা শিখবেন, যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনার ব্রেইন আগে বাংলাটা চলে আসবে। দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থিংস, দেন সেটাকে কনভার্ট করে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। সো এই জায়গাটাতে সব থেকে বেশি সমস্যা হয় ইংলিশে কথা বলার ক্ষেত্রে। যদি এইটা ব্রেনে রাখা যায় যে ইংলিশ সেন্টেন্স মানেই আমি সাবজেক্টের পর ভার্বটা ইউজ করব, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়। এইবার একটা কথা বলি, যারা ইংলিশ ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন আমার ভোকাবুলারি সম্পর্কে সঠিক কনসেপ্ট বা ধারণা নেই বলে আমি ইংলিশে কথা বলতে পারি না, মনে রাখবেন ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হয়, বিশেষ করে কনজুগেশন অফ ভার্ব। যার যত বেশি ভার্ব রিলেটেড ভোকাবুলারি জানা থাকে, ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। কারণ কি জানেন, একটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, আই, উই, ইউ, হি, সি, এগুলো, এর বাইরে কিছু না। ভার্বটা যদি আপনি বসাতে পারেন, এক্সটেনশনের যে পার্ট, এটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আপনার জানতে হবে কি, ভোকাবুলারি। ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি, ভার্ব রিলেটেড ভোকাবুলারি। আমি আপনাদেরকে পাঠিয়েছিলাম, যারা থার্ড ক্লাস করেছিলেন, ইভেন গতকাল যারা আমার ক্লাস করেছিলেন, একটা PDF দিয়েছিলাম, সেখানে দেখবেন লেখা আছে 200 মোস্ট ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট ভার্ব রিলেটেড ভোকাবুলারি। অর্থাৎ যে ধরনের ওয়ার্ডগুলো, যে ভার্বগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় হরহামেশা বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি বা অ্যাপ্লাই করি, সেই ধরনের কিছু ভার্ব, 200টা ভার্ব, বাছাইকৃত ভার্ব আমি দিয়েছি, বাংলা অর্থ, তার প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সহ। এইগুলো যদি আপনার জানা থাকে, বিশ্বাস করেন, অ্যাটলিস্ট এই 200টা ওয়ার্ড, ভার্ব রিলেটেড ওয়ার্ড যদি আপনার জানা থাকে, কেউ আপনাকে আটকাতে পারবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। সেটা কিভাবে বলবেন সেটাও আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, পারলে একটু দেখবেন। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, সাবজেক্ট কি এটা তো আপনারা বুঝতে পারছেন, ভার্ব কি এটাও বুঝতেছেন, অ্যাক্টিভিটিস বা কাজ। এরপরে এই যে অবজেক্টের যে জায়গাটা, মানে এক্সটেনশনের যে পার্টটা, দেখেন এইখানে তিনটা অংশ লেখা, একটা হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস। এই জিনিসগুলো কি, এইটা আপনাদেরকে একটু চিনতে হবে, এইটা আপনাদেরকে একটু জানতে হবে। অবজেক্ট কাকে বলে জানেন? মনে রাখবেন, কোন বাক্যের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করা হয়, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। মানে অবজেক্ট মূলত দুই প্রকার, একটাকে বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটিকে বলা হয় ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা কোশ্চেন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। কোনো কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, আবার কোথাও দুটোও থাকতে পারে। আই ইট রাইস, আমি ভাত খাই, কি খাই, ভাত খাই। তাহলে হোয়াট দ্বারা যদি প্রশ্ন করি এই কি কে, ইট কে, ভার্ব কে, তাহলে আমি রাইসটা পাচ্ছি।
আমরা কি খেলি? ফুটবল খেলি। তুমি কি করো? কাজ করো। সে কি চালায়? গাড়ি চালায়। সে কি আঁকে? ছবি আঁকে। তাহলে এইগুলো সবই হচ্ছে এই বস্তুবাচক অবজেক্ট, ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে পাওয়া যায় ভার্বকে। কিন্তু এই বাক্যটা একটু দেখেন তো, দে গো টু স্কুল। আপনি যদি গো কে বলেন যে তারা যায়, কি যায়, কাকে যায়? স্কুলে যায়, এই উত্তর কি মিলাতে পারবেন আপনি? এটা কি মিলছে দেখেন তো? না। আমি যদি বলি কোথায় যায়, তাহলে হবে টু স্কুল, মানে কি বা কাকে দ্বারা উত্তর দিলে এটা মিলছে না। এটা মিলবে কোথায় দিয়ে প্রশ্ন করলে। কোথায় যায়? স্কুলে যায়। কি যায়, কাকে যায় না। এটা কি আঁকে? ছবি আঁকে। সে কি চালায়? গাড়ি চালায়। কিন্তু এটা কি? এটা হচ্ছে কোথায়। অর্থাৎ কোনো বাক্যের ভার্বকে আপনি যদি কোথায় দেখেন, হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, অ্যান্ড ওয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন। আবারও বলছি, কোনো বাক্যের ভার্বকে যদি এই ওয়ার্ডগুলো যারা কোশ্চেন করেন, তাহলে কি পাওয়া যায় জানেন? তাহলে পাওয়া যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে টু স্কুল, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা অ্যাডভার্ব অফ প্লেস, ভার্বকে ওয়ার দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। মানে এই যে টু স্কুল, এটা কোনো অবজেক্ট না। এগুলো চিনতে হবে, জানতে হবে। কেন জানেন? মনে করেন এই বাক্যটা কেউ যদি আপনাকে দিয়ে বলে যে এটার প্যাসিভ ভয়েস করো, তো করা যায় না। যে বাক্যের অবজেক্ট থাকে না, সে বাক্যকে প্যাসিভ করা যায় না। যে বাক্যে অবজেক্ট থাকে না, সেই বাক্যের ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এই গো শব্দটাকে একাধারে একটা ইনট্রানজিটিভ ভার্ব বলে। সো এইগুলো আপনাকে চিনতে হবে। এবং এই যে অ্যাডভার্বিয়াল গুলো লিখছি না, এই অ্যাডভার্বিয়ালস ওয়ার্ড দিয়ে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এটা প্রিভিয়াস ফ্রি ক্লাস যারা করেছেন তারা জানেন। আমি আজকেও একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, কারণ এইটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি বলা যেতে পারে। কোনটা বলছি বলেন তো? আমরা যখন ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস করি, দেখবেন সারা জীবন এই ধরনের সেন্টেন্সই লিখি। আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, হি ড্রাইভস এ কার, শি ড্রস আ পিকচার। হ্যাঁ, অথবা যদি একটু ভালো করে প্র্যাকটিস করি, আমরা এইভাবে ড্রিল করি। আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল। কিন্তু আমরা কি সারা জীবন এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না? লং করতে পারি না? একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন আনতে পারি না? অবশ্যই পারি। একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে বড় করা যায়, কিভাবে মডিফাই করা যায়, একটা শর্ট সেন্টেন্স বা বাক্যের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশনের মাধ্যমে বাক্যকে বড় করা যায়। যারা প্যারাগ্রাফ, সিবি, রিপোর্ট, ব্লগ ইংলিশে লিখতে চান ফ্রি হ্যান্ডে, কিন্তু ওয়ার্ড খুঁজে পান না, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে না, সেন্টেন্সটাকে লং করতে পারে না, বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন না, তারা দেখেন কত ইফেক্টিভ টেকনিকের মাধ্যমে এটা করা যায়। যেমন আমি ভাত খাই, এই যে এইটা তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইবার এই যে খাওয়া, ইট, এটাকে আপনি প্রশ্ন করেন এই হাউ দিয়ে, অবজেক্ট থাকতে পারে বাক্যে, তারপরে আবার এই অ্যাডভার্বের সংযোজনের মাধ্যমে একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করা যায়। আমি যদি বলি আমি কিভাবে ভাত খাই, হাউ ডু আই ইট রাইস, এখন আমি বললাম আই ইট রাইস ভেরি স্লোলি। এই যে ওয়ার্ডটা আমি লিখলাম ভেরি স্লোলি, এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আবারও বলছি, কি বলা হয়? অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়ার ডু আই ইট রাইস, আমরা কোথায় ভাত খাই? আমি আমার রুমে বসে ভাত খাই। আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম, এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, আমি যে আমার রুমে বসে ভাত খাই, আমি কখন ভাত খাই? ওয়েন ডু আই ইট রাইস, আমি দিনে 3 বার ভাত খাই। মনে করেন এরকম একটা সেন্টেন্স বললাম। সো আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম। এবার যদি আমি বলি 3 times a day, আমি দিনে 3 বার ভাত খাই। আমি যে দিনে 3 বার ভাত খাই, আমি কেন ভাত খাই? ওয়াই ডু আই ইট রাইস, ভাত খাওয়ার পিছনে আমার কারণটা কি, আমার রিজনটা কি? এখন আমি বললাম আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য, শক্তি পাওয়ার জন্য ভাত খাই। তাহলে আমরা কি বলতে পারি? যে টু গেট এনার্জি, এনার্জি ইন মাই বডি, আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি জোগানোর জন্য ভাত খাই। টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম 3 times a day টু গেট এনার্জি ইন মাই বডি। তাহলে আমার সাবজেক্ট আই, ভার্ব ইট, অবজেক্ট হচ্ছে রাইস। আমরা এতটুকুই ছিল কিন্তু বাক্যটা, এইখান থেকে এই যে বডি পর্যন্ত নিয়ে আসলাম। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এখানে কিন্তু কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড করিনি। আলাদা কোনো ভার্ব নেই, আলাদা কোনো সাবজেক্ট এখানে নেই, একটাই সাবজেক্ট, একটাই ভার্ব। বাট আমি এক্সট্রা ইনফরমেশন এনেছি। কিভাবে? ফ্রেজ নিয়ে এসেছি। কিভাবে? ভার্বকে হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই, এই ডাবল ইউ ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করে। অর্থাৎ এই যে ভেরি স্লোলি, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। ইন মাই রুম, এটা অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটা অ্যাডভার্ব অফ টাইম। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন, মানে হোয়াই হ্যাপেন, কেন ঘটে। এইভাবে ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। বিশ্বাস করেন, এর থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা টেকনিক রাইটিং ডেভেলপ করার জন্য আর হতে পারে না। যারা ইংলিশ রাইটিং এ দুর্বল, এই মেথডটা ফলো করে দেখবেন অনেক দ্রুত ডেভেলপ করতে
করতে পারবেন। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখন আমরা কিভাবে ফুটবল খেলি, হাউ ডু উই প্লে ফুটবল। আপনি আপনার খেলার মাঠে আপনি যে ফুটবলটা খেলেন, আপনার বিহেভিয়ারটা কেমন, আপনার আচরণটা কেমন, আপনার ম্যানারটা কেমন, এইটা হচ্ছে হাউ দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়, অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। এখন আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুব ভদ্রতার সহিত ফুটবল খেলি, খেলার মাঠে মারামারি করি না, ফাউল করি না। এবার আপনি যে পলাইটলি ফুটবল খেলেন, আপনি কোথায় ফুটবল খেলেন, ওয়ার ডু ইউ প্লে ফুটবল, ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আমার বাক্যটা আরেকটু বড় হলো, আপনি যে মাঠে ফুটবল খেলেন ভদ্রতার সহিত, কখন খেলেন, ওয়েন ডু ইউ প্লে ফুটবল। এখন আমি যদি বলি আমরা বিকাল বেলা ফুটবল খেলি, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন বা জাস্ট অ্যাট আফটারনুনও বলা যায়। এরপর আপনি যে বিকাল বেলা মাঠে ফুটবল খেলেন, এখন আপনি ফুটবলটা কেন খেলেন, ফুটবল খেলার পিছনে কারণটা কি, রিজনটা কি, ওয়াই ডু ইউ প্লে ফুটবল। আমি বললাম যে আমি শরীরটাকে ফিট রাখার জন্য খেলি বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। সো আই ক্যান সে দ্যাট টু ডু, ডু মানে কি করা, সো টু ডু মানে করতে, এটাকে বলে ইনফিনিটিভ। টু প্লাস বিয়ন, করতে, বলতে, লিখতে, যেতে, এগুলো বলতে গেলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। অথবা যদি আপনি ফরের ব্যবহার করেন, ফর মানে কি জন্য, টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি ভার্ব ইউজ করেন তার সাথে আইএনজি বসে, যেমন ফর ডুইং, ফর বসালে ডুইং বলতে হয়। একই মিনিং, টু ডু যে অর্থটা দিবে ফর ডুইং সেম অর্থটা দেয়। এবার আমি কি বলতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে কি বললাম বলেন তো, যে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার জানতে হবে, সেটা আমি আপনাদের সিক্সথ ফ্রি লাইভ ক্লাসে দেখিয়েছিলাম, যারা করেননি রেকর্ড ক্লাস দেখে নিবেন। আর যারা এই ফ্রি ক্লাসে আসেন, আমি পরবর্তীতে আবার সেটা দেখানোর চেষ্টা করব, প্রেপোজিশনের উপর আরেকটা ডিটেলস ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব। সো এইভাবে দেখেন যে কোনো শর্ট সেন্টেন্সকে আপনারা লং সেন্টেন্সে পরিণত করতে পারেন। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। এই দেখেন, হি ড্রাইভস এ কার, মনে করেন এই বাক্যটাকে আপনি বড় করবেন, আপনি নিজে নিজে করে দেখেন, আপনি পারবেন, চেষ্টা করেন। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হবে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করতে হবে, তাহলে অনেক দ্রুত আপনারা ডেভেলপ করতে পারেন। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এবার সে গাড়িটা কিভাবে চালায়, হাউ ডাজ হি ড্রাইভ এ কার। এখন আমি যদি বলি হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, তাহলে এই যে ভেরি কেয়ারফুলি শব্দটা আমি লিখলাম, এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। সে সতর্কতার সাথে গাড়ি চালায়। সে যে সতর্কতার সাথে গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়, আমি যদি বলি যে অন দা হাইওয়ে, হাইওয়ে, সে ব্যস্ত রাস্তায় বা হাইওয়েতে গাড়ি চালায়, হাইওয়েতে গাড়ি চালায়। সে যে হাইওয়েতে সতর্কতার সাথে গাড়ি চালায়, কখন গাড়ি চালায়, ওয়েন, ওয়েন ডাজ হি ড্রাইভ এ কার, ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। এটাকে কি বলা হয়, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। সে যে সন্ধ্যাবেলায় হাইওয়েতে কেয়ারফুলি গাড়ি চালায়, কেন গাড়ি চালায়, গাড়ি চালানোর পিছনে তার কারণটা কি, রিজনটা কি। আই ক্যান সে টু আর্ন, আর্ন মানে কি উপার্জন করা, তাহলে টু আর্ন উপার্জন করতে, অথবা আপনি বলতে পারেন ফর আর্নিং মানি, টাকা উপার্জন করার জন্য বা টাকা উপার্জন করতে। সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। ভেরি কেয়ারফুলি অ্যাডভার্ব অফ ম্যানার, অন দ্য হাইওয়ে অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য ইভিনিং অ্যাডভার্ব অফ টাইম, টু আর্ন অর ফর আর্নিং মানি, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ রিজন আর হোয়াই হ্যাপেন। আর এটা কিন্তু একটা কারেক্ট অর্ডার মেনটেন করে গ্রামাটিক্যালি, এই যেভাবে লিখছি এইভাবে। আপনি যদি এই ওয়েটা ফলো করেন, এই অর্ডারটা ফলো করেন, অর্থাৎ আগে হাউ দিয়ে কোশ্চেন করবেন, দেন হোয়ার, দেন হোয়েন, তারপর হয়, এর সাথে আরেকটা বাক্য ওয়ার্ড আসে হাউ অফেন, কতবার। সো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ, কি 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 আছে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। এটা বলা হয় হাউ অফেন দ্বারা কোশ্চেন করলে। তো ওইটার আর দরকার হয় না, এই টাইমের ভিতরে ওটা অনেকটা এসে যায়। সো এইভাবে আপনারা করার চেষ্টা করবেন, কি আগে হাউ দিয়ে, দেন ওয়ার, দেন ওয়েন, দেন ওয়াই। এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে আপনারা লং করতে পারবেন। আমি আরেকটা বাক্য একটু দেখাই, যেখানে দুটো অবজেক্ট আছে। মনে করেন হি একটা সাবজেক্ট, এবার একটা ভার্ব নিব গিভ। হি গিভ মানে কি, সে দেয়। এই গিভের যদি আমি ফর্মেট চেঞ্জ করি, দেখেন আমাদের কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তন কিভাবে হয় বলেন তো, ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আমি যদি বলি হি গেভ, এর অর্থ কি, সে দিয়েছিল। এবার হুম দ্বারা কোশ্চেন করেন, এই দেখেন অবজেক্ট কাকে বলে, ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায়। এখন আমি যদি হি গেভ হুম, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, এটা বলে ব্যক্তিবাচক অবজেক্ট। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এবার হোয়াট, সে আমাকে কি দিয়েছিল, আমি বললাম হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। অর্থাৎ এই যে বাক্যটা লিখলাম, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট আছে, কিন্তু দুটো অবজেক্ট আছে, একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। এইবার এই বাক্যটাকে আমি বড় করব কিভাবে, ওই গেভ কে প্রশ্ন করব হাউ, সে কিভাবে তোমাকে গোলাপ দিয়েছিল। তাহলে হি গেভ মি আ রোজ ভেরি পলাইটলি,
ওই কথাটা আমি লিখলাম। তাহলে এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। সে তোমাকে কোথায় গোলাপ দিয়েছিল? আমাকে পার্কে গোলাপ দিয়েছিল, ইন দা পার্ক। সে আমাকে পার্কে বসে একটা গোলাপ দিয়েছিল। সে যে তোমাকে পার্কে গোলাপ দিয়েছিল, কখন দিয়েছিল? সে আমাকে গতকাল গোলাপ দিয়েছিল, বা গতকাল বিকালে গোলাপ দিয়েছিল, সন্ধ্যাবেলায় গোলাপ দিয়েছিল। তাহলে ইয়েস্টারডে, জাস্ট এতটুকু আমি লিখলাম, ইয়েস্টারডে হি গেভ মি আ রোজ ভেরি পলাইটলি ইন দ্য পার্ক ইয়েস্টারডে। সে যে তোমাকে গতকাল পার্কে একটা গোলাপ দিয়েছিল, সে কেন দিয়েছিল? আমাকে প্রপোজ করার জন্য, টু প্রপোজ মি অর ফর প্রপোজিং মি। তাহলে দেখছেন, এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, টু মি হবে, এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে আপনারা কিন্তু যে কোনো আহ, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারেন, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারেন। এবং এইটা যদি আপনারা শিখতে পারেন, তাহলে অনেক দ্রুত এই যে রাইটিং এর যে ডেভেলপমেন্টটা, এটা আপনারা পাবেন। এটা খুবই প্র্যাকটিক্যাল ওয়ে, খুবই ইফেক্টিভ ওয়ে। আপনারা চেষ্টা করবেন নিজেরা কয়টা সাবজেক্ট আনার, ভার্ব নিয়ে আসার, এবং এইভাবে ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে সেন্টেন্সকে বড় করার বা লং করার। একবার চেষ্টা করে দেখবেন, আপনারা পারবেন এই জায়গাটা। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম যে হাউ ক্যান উই মেক লং সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স? বুঝতে পারছেন? ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহারের মাধ্যমে। ওকে, এরপর দেখেন, আমি আরেকটু সামনে আসি, আরেকটা বিষয় একটু বলি। সেটা হচ্ছে, এখানে আরেকটা ওয়ার্ড লেখা আছে, দেখেন, কমপ্লিমেন্ট। আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করিনি এখনো। এখানে সাবজেক্ট কি এটা তো বুঝলেন, ভার্ব কি এটাও বুঝলেন, অবজেক্ট জিনিসটা কি এটাও বুঝলেন, অ্যাডভার্বিয়ালটা কি এটাও বুঝলেন, কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। মানে কোনো বাক্যে যদি অ্যাম ইজ আর ওয়াজ এর মেইন ভার্ব হিসাবে বসে, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। মনে করেন যদি এরকম একটা বাক্য থাকে, হি ইজ আ টিচার, এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট জানেন? মানে এই যে টিচার শব্দটা, এটা কিন্তু কোনো অবজেক্ট না। আমরা মনে করি কি প্রত্যেক একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে, না, অবজেক্ট না। এখানে অ্যাডভার্ব হতে পারে, অবজেক্ট হতে পারে, অথবা কমপ্লিমেন্ট হতে পারে। যেমন এই যে টু স্কুল, এটা কি অবজেক্ট? না। এই যে টিচার, এটা অবজেক্ট না। মানে এখানে জেল মানুষটা হি, সেই টিচার, যে টিচার সেই হি, এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। মানে কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। মানে সাবজেক্টে যে থাকে, এই এক্সটেনশনে সেই একই ব্যক্তি বা বস্তু থাকে, ভিতরে যে ভার্বটা, সেই ভার্বটা মূলত বি ভার্ব গুলো হয়, অ্যাম ইজ আর ওয়াজ হয়। আমি যদি বলি শি, দেখেন, শি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল। এখানে যে শি, সেই হ্যাপি ছিল, যে হ্যাপি সেই শি। আমি যদি বলি আই অ্যাম আ ডক্টর, যে আই সেই ডক্টর, যে ডক্টর সেই আই। কিন্তু যারা দে তারাই কি স্কুল, যে রহিম সে কি ইংলিশ? না। তাহলে এইখানে কমপ্লিমেন্ট কাকে বলে? যে বাক্যগুলোতে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে, তাকেই কমপ্লিমেন্ট বলে। মূলত অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো মেইন ভার্ব হিসাবে বসলে সেটাই কমপ্লিমেন্ট। বা কিছু ভার্ব আছে যেগুলোকে এই বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। হ্যাঁ, সো সিম, অ্যাপিয়ার, লুক, বিকাম, এই ধরনের কিছু ভার্ব আছে। সো সেগুলো কমপ্লিমেন্ট। মানে কমপ্লিমেন্টের কথা হচ্ছে যে সাবজেক্টে যে পার্সনটা থাকে, ওই এক্সটেনশনেও সেই একই পার্সন, একই ব্যক্তি বা বস্তু থাকে, বা তার সঙ্গে বলা হয়। সো এটাই কমপ্লিমেন্ট। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখলেন না, মূলত এই স্ট্রাকচারটাকে মেনটেন করে প্রায় 90% অ্যাফার্মেটিভ ইংলিশ সেন্টেন্স গুলো তৈরি করা হয়। সো এটা আপনাকে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এই গেল একটা পার্ট। এইবার আমি যদি বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেশনের পার্টে আসি, এইখানে যে কথাগুলো আমি বলছিলাম, প্রথমে সাবজেক্ট বের করতে হবে, দেন ভার্ব, এরপরে অবজেক্ট। অবজেক্ট কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো। এইবার দেখেন, এই যে 4 নম্বর পয়েন্ট কি বলছে, অবজেক্ট না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব। অবজেক্টের পরেও অ্যাডভার্ব থাকতে পারে, আর অবজেক্ট না থাকলে তো অ্যাডভার্ব থাকবে। আর সব শেষে কনজাংশন বা কানেক্টর। এখন দেখেন, প্র্যাকটিক্যাল যে বেঙ্গলি সেন্টেন্স গুলো আছে, টেন্স রিলেটেড বা নিউজ পেপার রিলেটেড যে সেন্টেন্স গুলো, সেগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। দেখেন, একটা বাক্য দেওয়া আছে, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এই যে বাক্যটা, এটাকে আপনি এখন ইংলিশে ট্রান্সলেট করবেন। সো কিভাবে আপনারা করতে পারেন, একটু ভেবে দেখেন তো। আমরা অনেকেই মনে করি কি, যে একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না, এখানে কিন্তু এই দেশের উন্নয়নের কোনো সাবজেক্ট না। মনে রাখবেন, যে কোনো বাংলা সেন্টেন্সকে আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, যে কোনো বাংলা সেন্টেন্স বা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, সবার আগে ভার্বের কাছে আসবেন। আবারও বলছি, 1 নম্বর পয়েন্ট, সবার আগে ভার্বের কাছে আসবেন। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, এই বিষয়টা আবার মনে রাখবেন। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে। ইংলিশে সেই ভার্বটাকে বসাতে হয় সাবজেক্টের পর। এখানে ভার্ব কোনটা জানেন? এই যে রাখছে, কথাটা রাখা। এবার কারা রাখছে,
কারা রাখছে, এই দেখেন সাবজেক্ট বের করার জন্য কি করতে হবে, যে কে কারা কাদের দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কারা রাখছে, কারা, নারীরা, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আপনি সাবজেক্টটা বসান নারীরা, উইমেন। দেখেন WOMEN, বাট উচ্চারণটা হয় উইমেন, উইমেন। এবার ভার্বটা বসাবো রাখা। তাহলে আমি যদি বলি রাখে, এটা প্রেজেন্ট সিম্পল। রাখছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাকে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে, এটা অলওয়েজ মনে রাখবেন। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সেই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। যদি এটা করতে আপনি সক্ষম না হন, আপনার সব সেন্টেন্স কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে উইমেন এটা সাবজেক্ট, এবার রাখছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কিপিং যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাহলে নারীরা রাখছে, নারীরা রাখছে, উইমেন আর কিপিং। এবার কি রাখছে, এইবার মনে রাখবেন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেশন করার নিয়ম হচ্ছে, সাবজেক্ট এবং ভার্ব বসানোর পর বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করার নিয়ম হচ্ছে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন ফ্রেজ ধরে। আবারও বলছি, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন ফ্রেজ ধরে। সেটা কেমন বা কিভাবে করতে হয়, কিভাবে আসে সেটা, যেমন দেখেন উইমেন আর কিপিং, অর্থাৎ নারীরা রাখছে। এবার কি রাখছে, কি রাখছে, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। বাংলায় ফ্রেজ ধরা বোঝেন, মানে মনে করেন এই যে বাংলা বাক্যটা, এই বাক্যে কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, বুঝতে পারেন এটা? যেমন দেশের উন্নয়নের, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। প্রতিটি ক্ষেত্রে, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। নারীরা, এই ওয়ার্ডটা কিন্তু একা। আবার এই যে চারটা ওয়ার্ড, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এই কয়টা ওয়ার্ড একসাথে কানেক্টেড। আর এই রাখছে কথাটা একা, আলাদা। সো এই বাংলায় ফ্রেজ ধরা শিখতে হবে, তাহলে বিষয়টা অনেক দ্রুত আপনারা বুঝতে পারবেন। আমি এটা দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন, আর আর কয়েকটা দেখলে বুঝতে পারবেন। তো দেখেন উইমেন আর কিপিং, অর্থাৎ নারীরা রাখছে, নারীরা রাখছে। এবার কি রাখছে, কি রাখছে, যে দেয়ার, কথাটা একটু বোঝেন, দেয়ার তাদের, সাইন, সাইন অফ স্কিল, অফ SKILL, অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। তাহলে আমরা কি বলতে পারি, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, এই যে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষ স্বাক্ষর রাখছে, অর্থাৎ দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, এইটা হচ্ছে আমার মূলত অবজেক্ট, যে তারা কি রাখছে, তারা এই জিনিসটা রাখছে। মানে এতটুকু ধরে সবই কিন্তু, আবারও বলছি, অবজেক্টের পার্ট, অবজেক্টের অংশ। এইবার বোঝেন যে কোথায় রাখছে, মানে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন যখন আপনি ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন। প্রতিটি ক্ষেত্রে কোথায়, আমি একটু আগে বলছিলাম না অ্যাডভার্ব অফ প্লেস কাকে বলে, কোথায় দ্বারা প্রশ্ন করলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ, অন কাইন্ডস অফ অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যদি বলেন কোথায় রাখছে, তাহলে কি হবে, যে প্রতিটি ক্ষেত্রে, এই যে ক্ষেত্রে, এই যে এ কার আছে না, একটা প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করছে, এর জন্য ইন প্রেপোজিশন বসাতে হবে, ইন এভরি সেক্টর, ইন এভরি সেক্টর। কি বললাম বলেন তো, women are keeping their sign of skill and qualification in every sector। এবার কি, দেশের উন্নয়নের, এই যে উন্নয়নের এই কথাটা আছে না, এর জন্য লিখতে হবে অফ দা কান্ট্রি, COUNTRY, of the country's development, DEVELOPMENT। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম বলেন তো, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। দেখেন কতটা সহজে করা যায়, কঠিন না। সাবজেক্ট এবং ভার্বটাকে সঠিক টেন্স মেনটেন করে বসাবেন, দেন ফ্রেজ ধরে ধরে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে যদি আপনি ফার্স্টের দিকে আসতে পারেন, আবারও বলছি যে কোনো শর্ট, মানে যে কোনো বাংলা সেন্টেন্সকে আপনারা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবেন। তাহলে আমি কি বললাম, একটু বোঝেন। সাবজেক্টটা কি, উইমেন, আর কিপিংটা ভার্ব, দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন, এটা হচ্ছে মূলত অবজেক্ট। সো দেখেন এখানে বলছে যে কিভাবে করতে হবে। এত সুন্দরভাবে এই পিডিএফ গুলো অর্গানাইজ করা, আপনারা নিজেরা যখন পড়বেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাদেরকে এই পিডিএফ গুলো আমি দিয়ে দিব, আপনারা একবার চর্চা করে দেখবেন, একবার প্র্যাকটিস করে দেখবেন, যেটা কতটা ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য। দেখেন স্টেপ 1, সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন কে রাখছে, মহিলারা, এটা ওম্যান না কিন্তু, মনে রাখবেন। WOMAN যদি বহু বচন হয়, প্লুরাল হয়, তখন হয় উচ্চারণটা হয় উইমেন।
এর ভার্বটা কি? রাখা। সো কিপিং। অবজেক্টটা কি? অবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন যে কি করছে? রাখছে। উইমেন আর কিপিং, তারা রাখছে। এবার আহ, এবার এই রাখা শব্দটা ভার্ব। কি 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 রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন। তো এইটা কি? এটা হচ্ছে অবজেক্ট। এর পরবর্তী ধাপগুলো কি বলছে দেখেন, এই যে পরবর্তী ধাপ হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বা ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজকে কিন্তু একাধারে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। আমি একদিন পারলে আপনাদের ফ্রেজ এন্ড ক্লজ এর উপর একটা ডিটেলস ক্লাস নিব। আমি আপনাদের সেকেন্ড ফ্রি ক্লাসে পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছিলাম, আপনারা জানেন। কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজটা যে পার্টস অফ স্পিচের সাথে কিভাবে কানেক্টেড, এইটা আমি একটু একদিন দেখাবো, আপনারা বুঝতে পারবেন কতটা ইফেক্টিভ। দেখেন, আমি যাদেরকেই ভাষা শেখাই, যাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাই, প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি। এই ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে শেখাই, আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করে শেখাই। বাংলাদেশে অনেক নাম করা টিচার আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফলোয়ার আছে, আপনারা দেখবেন তারাও শেখায়। আপনি যে কোনো ক্লাস করে আসবেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন, এর জন্য তো কোনো টাকা দিতে হচ্ছে না। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন। কেন জানেন? আমি যদি এইগুলো পড়াতাম, এই যে একটু আগে দেখাইছিলাম না, যে স্পোকেন রুলস 1 2 3 4, এই যে এইগুলো অনেকে হয়তো এনজয় করতো, যে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব, আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে আমি একটা স্ট্রাকচার দিলাম, এই স্ট্রাকচার দিয়ে আপনি হাজারো বাক্য তৈরি করতে পারবেন। এইভাবে আমরা স্পোকেন ইংলিশ ডেভেলপ করছি। এইগুলো করালে হয়তো অনেকে খুব এনজয় করতো, ভাবতো কত সুন্দর স্পোকেন শিখছি। বাট এইগুলো থেকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না। এগুলো করাতেও কিন্তু আমার কোনো কষ্ট হতো না। কিন্তু এই যে যেগুলো আমি এখন দেখাচ্ছি, যেগুলো করাচ্ছি, এগুলো অনেক সুন্দর করে বোঝানো লাগে, এগুলো অনেক পরিশ্রমের ব্যাপার। আর এই জায়গাগুলোতে, এই প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে যদি আপনি ডেভেলপ করতে না পারেন, আপনি কি কখনোই এই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে পারবেন? পারবেন না। আমার কাছে শিখে আমার স্টুডেন্টরা মাদারীপুর কোচিং সেন্টার দিয়েছে, মইনুল নাম, আপনারা শুনে দেখবেন, মাদারীপুর সদরে। আমার লেখা যে বইটা আছে, এই বইটা সে প্রায় 60 কপির মতো বই নিয়েছে দুইবারে, তার স্টুডেন্টদেরকে পড়ায়। তার প্রথম ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল, সেকেন্ড ব্যাচে তার 57 জন স্টুডেন্ট হয়েছে। ওই মাদারীপুর কোর্টের সব অ্যাডভোকেটরা তার কোর্সে যুক্ত হয়েছে, আমাকে ফোন করে বলছে, স্যার আপনার মেথড ফলো করে আমার এইটা হয়েছে। আমার কিন্তু অফলাইনে কোনো ব্যাচ বা প্রতিষ্ঠান নেই। আবারও বলছি, আমি জাস্ট আমার এই ফ্রি টাইম বা লেজার টাইম, আমি একটা পার্মানেন্ট জবের ভিতর ফ্রি টাইম বা লেজার টাইম অনলাইনে এই ক্লাসগুলো নিয়ে থাকি। ময়মনসিংহে একজন কোচিং সেন্টার দিয়েছে, চিটাগাং এ একজনের আছে, আমার স্টুডেন্ট, তারা এখন নিজেরা পড়ায়, তারা মাস্টার ইংলিশে এখন। তো কেন পারছে? আমি সেভাবেই ল্যাঙ্গুয়েজটা শেখাই। আপনারা আমাকে হয়তো আজকে একদম নতুন দেখছেন, বাট একটা দুইটা ক্লাস আপনারা করে যান, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, দেখবেন আপনি কি পান এখান থেকে। ভাষা কখনো 5 মিনিট 10 মিনিটের শর্ট কন্টেন্ট দেখে শেখা যায় না। ওই অতি মানে মনোরঞ্জন করা, এক্সাজারেশন করা, বা আপনাকে বুঝ দাও ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, ঘরে বসে এই ইংলিশ বলতে হয়, ট্রেনে বসে এইগুলো ব্যবহার করুন, কিচেনে এই সেন্টেন্স গুলো ব্যবহার করুন, এভাবে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে আমাকে বুঝতে হবে আমি কেন পারি না, আমার সমস্যাটা আসলে কোথায়, কোন জায়গায় ডেভেলপমেন্টটা দরকার। আমি গ্রামার শিখবো, সেই গ্রামারটাকে কিভাবে স্পোকেনের সাথে কানেক্ট করবো, স্পোকেনটাকে কিভাবে প্র্যাকটিক্যাল স্পিকিং এর সাথে কানেক্ট করবো, স্পিকিংটাকে কিভাবে আমি কনভারসেশনে কনভার্ট করবো। সো দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। I will teach you in that way. If you stay this class till end, you will get everything from here. So here you can see. তাহলে ওই সেন্টেন্সের প্রপার অনুবাদটা এখানে দেওয়া আছে। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আসেন আমরা একটা সেন্টেন্স দেখি, এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এগুলো কিন্তু বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্টে আসে। প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। দেখেন, সবার আগে কি করবেন জানেন? বাংলায় পার্টস অফ স্পিচ ধরা বা বাংলায় ফ্রেজ আইডেন্টিফাই করা শিখতে হবে। অর্থাৎ এই যে বাংলা বাক্যটা আমরা দেখছি, এখানে কোন ওয়ার্ডের সাথে কোন নট কানেক্টেড বা রিলেটেড। যেমন প্রশাসন, এটা একা, যদি ওইখানে থাকতো প্রশাসনের একটা র যদি থাকতো, তাহলে এই অংশের সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যেত। কিন্তু ওখানে কিন্তু কোনো র নেই, জাস্ট আছে প্রশাসনে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। এবার লেখা আছে সঠিক জবাবদিহিতা না থাকায়, এইটা একটা পার্ট, এই 4টা ওয়ার্ড একটা জাস্ট একগুচ্ছ ওয়ার্ড, এটা একটা ফ্রেজ। এরপর অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই 3টা ওয়ার্ড একসাথে কানেক্টেড। কিন্তু যদি থাকতো প্রতিষ্ঠানের, তাহলে ওই কর্মচারীগণ একসাথে কানেক্টেড হয়ে যেত, কিন্তু যে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ, কিন্তু সেই র নেই। তার মানে ওই 3টা ওয়ার্ড কানেক্টেড। এরপর আছে কর্মচারীগণ, এটা একা সিঙ্গেল, বাট ওই প্রতিষ্ঠানের সাথে আর থাকলে, র থাকলে কিন্তু ওইটা ওর সাথে চলে যেত কর্মচারীগণটা। এবার তাদের দায়িত্ব, এই 2টা ওয়ার্ড কানেক্টেড সঠিকভাবে, এটা একা পালন করে না, এই 3টা ওয়ার্ড একসাথে কানেক্টেড, পালন করে না। এটা হচ্ছে মূলত ভার্ব। বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। সাবজেক্ট কোনটা হবে? কারা পালন করে না। এই যে পালন করে না এটাকে প্রশ্ন করেন, কে পালন করে না বা কারা পালন করে না, তাহলে উত্তরটা আমার কি হবে? কে পালন করে না বা
কারা পালন করে না? তাহলে উত্তরটা কি হবে? কর্মচারীগণ। উত্তরটা কি হবে বলেন? কর্মচারীগণ হবে না? কারা পালন করে না? কর্মচারীরাই তো পালন করে না নাকি? তাহলে আমার কি হবে যে দ্য এমপ্লয়িজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, দ্য EMPLOYEES, দ্য এমপ্লয়িজ অর্থাৎ কর্মচারীগণ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, দ্য এমপ্লয়িজ। এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার ভার্ব ব্যবহার করবো। বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে এখানে ভার্ব কোনটা? পালন করে না। একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয় না। আমি যদি বলি করছে না তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, যদি বলি করবে না ফিউচার ইনডিফিনিট হতো, যদি বলি যে করেনি পাস্ট ইনডিফিনিট হতো। এটা হচ্ছে করে না, এটা জাস্ট প্রেজেন্ট সিম্পল টেন্স। আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আবার নেগেটিভ কিন্তু, করে না। পালন করা ইংরেজি কি জানেন? পারফর্ম করা। তাহলে দ্য এমপ্লয়িজ, এখানে ভার্বটা হবে ডু নট পারফর্ম। ডু নট পারফর্ম। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম। ডু নট পারফর্ম। এরপর আমাকে কি করতে হবে? সাবজেক্ট আর ভার্ব বসালাম। এবার আমি বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবো। যেমন সঠিকভাবে, এই শব্দটা কি জানেন? এটা কিন্তু একটা অ্যাডভার্ব। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি। ডু নট পারফর্ম প্রপারলি। এবার কি পালন করে না? তাদের দায়িত্ব কি? ওই যে ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে কি আসে? অবজেক্ট। তাহলে দেয়ার রেসপন্সিবিলিটিস। দেয়ার রেসপন্সিবিলিটিস কি লিখলাম? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দেয়ার রেসপন্সিবিলিটিস। এই যে প্রপারলি, এটা অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়, সেন্টেন্সের মিনিং এর কোনো সমস্যা হয় না। একদম শুরুতেও নিতে পারেন, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝেও নিতে পারেন। এইটাকে আমি বলছি যে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে আসেন করতে করতে, এটাকে এখানে রাখলে সমস্যা নেই। বাট যদি আমি কেটে এটাকে একটু এই পাশে নিয়ে আসি তাহলে বোধহয় বেশি ভালো দেখায়। যেমন মানে সাবজেক্ট ভার্বের পর যদি অবজেক্টটা বসাই আর অ্যাডভার্বটা যদি তারপরে বসাই, এটা মনে হয় একটু বেটার হয়। যেমন দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। এটা সব বেশি ভালো শোনাচ্ছে, তাই না? অর্থাৎ কর্মচারীগণ পালন করে না তাদের দায়িত্ব সঠিকভাবে। এবার কি করব? আমি কি বলছি বলেন তো? লাস্টের থেকে ফার্স্টের দিকে। এখন কর্মচারীগণ তো লেখা হয়ে গেছে, লাস্টের ওয়ার্ড কোনটা আছে? আর অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। তাহলে এইটার ইংলিশ আমরা কি বলতে পারি? ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। ইন মোস্ট গভর্নমেন্ট, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস। কি লিখলাম বলেন তো? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। এইবার কি? সঠিক জবাবদিহিতা না থাকায়। তাহলে এই অংশটা আমরা কি বলতে পারি? এই যে পার্টটা কি বলতে পারি? ডিউ টু ল্যাক অফ প্রপার রেসপন্সিবিলিটি, সরি, জবাবদিহিতা ইংরেজি কি হতে পারে? অ্যাকাউন্টেবিলিটি বলতে পারি না? ডিউ টু, দেখেন আমি একটু লিখি, চেষ্টা করেন আপনারা। ডিউ টু ল্যাক অফ প্রপার, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্ট, ACCOUNTABILITY, বানানটা হলো কিনা? ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। তাহলে দেখেন টোটাল সেন্টেন্সটা, এটা কিন্তু কঠিন না, আমরা মনে করি কি কঠিন, কিন্তু ওয়েটা কি? সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, তারপর কি করব? বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে আমরা ফার্স্টের দিকে আসবো ফ্রেজ ধরে। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। এবার কি আছে? প্রশাসনে। এটা একটা প্লেস, একটা জায়গা, একটা প্রতিষ্ঠানকে ইন্ডিকেট করছে। সো এখানে ইন প্রেপোজিশনে ব্যবহার করতে হবে। ইন, এই যে শোনে, এর জন্য ইন অ্যাডমিনিস্ট্রেশন। ইন অ্যাডমিনিস্ট্রেশন। টোটাল বাক্যটা কি দাঁড়ালো? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন। কয়েকটা সেন্টেন্স আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, দেখবেন ট্রান্সলেশন কতটা ইজি মনে হয় আপনার কাছে, ট্রান্সলেশন কতটা সহজ মনে হয় আপনাদের কাছে। কারণ এই ভাষাটা যদি আপনি সত্যিকার অর্থে ডেভেলপ করতে চান, এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো আপনাকে ফেস করতে হবে, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হবে, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে নেওয়ার চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? আমি কি বললাম? ট্রান্সলেশনের ওয়েটা কি? কথা ক্লিয়ার? বোঝা জি যাচ্ছে? স্যার। হ্যাঁ। জি জি, বুঝতে পারছি স্যার। বাংলা বাক্যে, বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। দেখেন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার 85, আমি 84টা ব্যাচ সফলতার সাথে পরিচালনা করে আসছি। আমার পেইড ব্যাচ যেটা আছে, আমার নতুন ব্যাচ শুরু করছি 85। আমি কিন্তু একটু আগে, অর্থাৎ 9টা থেকে 10টা পেইড ব্যাচের ক্লাস শুরু ছিল, ক্লাস নিয়েছি আমি। সেখানে প্রোনাউন্সিয়েশনের উপর আমি ক্লাস নিয়েছি। যারা ছিলেন তারা অনেকে হয়তো এখন ফ্রি ক্লাস করছেন। তো তারপরে আবার আপনাদের ক্লাস নিচ্ছি একটা না, এই প্রায় 3 ঘন্টা আমি এখানে ক্লাস নিচ্ছি। তো
আমি আমার জায়গা থেকে আমার স্টুডেন্টদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি, এতটুকু আমি বলতে পারি। কারণ ভাষা শিখতে গেলে প্রফেশনালি শেখার চেষ্টা করতে হয়, ডেভেলপ করার চেষ্টা করতে হয়, তাহলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে। দেখেন, চাকুরির বাজার মন্দা থাকায় এই কথাগুলো কেন বলছি? আপনারা যারা শিখতে চান, অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন। না, আপনাকে লেগে থাকতে হবে, তাহলে আপনি আপনার ডেভেলপমেন্টটা পাবেন। চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। তাহলে সাবজেক্টকে আমি, আই, এটা ছোট সেন্টেন্স। ভার্বটা কি বলেন তো? হতে চাই। আগে আপনাকে বুঝতে বলতে তো, হওয়া ইংরেজি কি? আমরা অনেকে এই জিনিসটাই জানি না। বি মানে কিন্তু হওয়া। তাহলে চাওয়া ইংরেজি কি? আমরা জানি ওয়ান্ট মানে চাওয়া, বাট ওয়ান্ট একটা ইনফর্মাল ওয়ার্ড। উড লাইক টু ব্যবহার করবেন চাওয়া অর্থে অলওয়েজ, এটা একটা ফর্মাল ওয়ার্ড, পলাইটনেস ক্রিয়েট করে। এরকম হবে, আই উড লাইক টু, আই উড লাইক টু বি, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট, আমি স্বাবলম্বী হতে চাই। এবার কি বলছে? ব্যবসা করে। তাহলে আপনার সাবজেক্ট আর ভার্ব বসানো শেষ না, এবার লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। তাহলে ব্যবসা করে আপনি বলতেন বাই ডুইং, বাই ডুইং মানে ব্যবসা করার মাধ্যমে, বাই এর ব্যবহার করতে পারেন, বাই ডুইং বিজনেস। এবার কি হবে? যে চাকুরির বাজার বাজার মন্দা থাকায়, তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? ডিউ টু, থাকায় বা কারণে, তাহলে ডিউ টু ব্যাড জব মার্কেট, ডিউ টু ব্যাড জব মার্কেট। তাহলে আমরা কি বললাম? যে চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। সো এইভাবে ট্রান্সলেশনে আপনাদের এক্সপার্ট হতে হবে, আপনাদের ফ্লুয়েন্ট হতে হবে। এখানে সবগুলো বিষয় ভেঙে ভেঙে দেওয়া আছে। যদি আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, বিশ্বাস করেন, আপনাদের এই একটা ক্লাস, আপনার একটা পিডিএফ ফাইল আমার এখানে অনেক সুন্দরভাবে আমি অর্গানাইজ করে দিয়েছি। আপনি প্র্যাকটিস করলে আপনি কখনোই এই এই রাইটিং এর জায়গা নিয়ে আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এইবার একটা বিষয় আমি আসি, প্রত্যেকে একটু এই জায়গাটাতে ফোকাস করেন, এখানে অনেক কিছু জানার আছে, এই জায়গাটাতে অনেক কিছু বোঝার আছে। সেটা কি? আমি একটু বলি, জাস্ট 10টা মিনিট আমাকে এখানে টাইম দিবেন। এখানে একটা প্যাসেজ ট্রান্সলেশন আছে, এইটা একটু আপনাদের দেখতে হবে। কেন দেখতে হবে সেটা একটু বোঝেন। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, জাস্ট প্যাসেজটা একটু দেখেন। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখেন, এই যে সেন্টেন্স গুলো, এগুলো দেখলে আপনার মনে হবে কি অনেক সহজ, অনেক ইজি, খুব দ্রুত আপনি এগুলোকে ডেভেলপ করতে পারবেন, খুব দ্রুত আপনি ট্রান্সলেট করতে পারবেন। বাট একটা সেন্টেন্স আপনি ট্রান্সলেট করতে যান, আপনি প্রবলেম ফেস করবেন। এই প্রবলেমটা কেন ফেস করবেন আমি বলি। এতক্ষণ আপনাদেরকে যে সেন্টেন্স গুলো ট্রান্সলেশন আমি দেখিয়েছি এবং ভার্বের কথা বলেছি, যে ভার্ব লাস্টে থাকে, সেটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। আমি যদি আপনাকে বলি, এই যে বাক্যটা, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, এখানে ভার্ব কোনটা বলতে পারেন? আপনি কি বলবেন? এই ওঠা শব্দটা ভার্ব। বাট না, এটা কিন্তু ভার্ব না। এই বাক্যে কোনো আসলে ভার্বই নেই। এই যে বাংলা বাক্যটা দেখছেন, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, এখানে আসলে কোনো ভার্বই নেই। তাহলে কি বিষয়টা কি দাঁড়ায়? ভার্ব নেই মানে, মনে রাখবেন, বাংলা বাক্য দুই ভাবে হয়, একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। কিন্তু ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি হয় না। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। তাহলে এই বাংলা বাক্যে ভার্ব নেই কেন? এখানে ভার্ব আছে, বাট সেটা উজ্জ্ব থাকে। যে বাংলা বাক্যগুলোতে অ্যাকশন ভার্ব থাকে না, দেখলে ভার্ব চেনা যায় না, সেগুলোতে মূলত ভার্ব হিসাবে অ্যাম, ইজ আর ওয়াজ হয়। মানে বিষয়টা কেমন জানেন? আমি একটু খুলে বলি। দেখেন, এই সেন্টেন্স গুলো দেখলে আপনার মনে হবে ক্লাস 2-তে 3-তে পড়া বাচ্চারাও এগুলো ট্রান্সলেট করতে পারবে। আপনি করতে যান, আপনি পারবেন না। এর প্রধান কিছু কারণ আছে। মনে করেন আমি কয়েকটা প্র্যাকটিক্যাল বাংলা সেন্টেন্স বলি, আপনি বোঝেন। আমি যদি আপনাকে বলি যে আপনি এখন কোথায়, এই বাক্যটা ইংলিশে কি হবে? আপনি ইংরেজি কি? ইউ। এখন ইংরেজি কি? নাও। কোথায় ইংরেজি কি? ওয়ার। তাহলে আমি যদি একটু সাজিয়ে বলি, তাহলে কি হবে? যে ওয়ার ইউ, ওয়ার ইউ নাও। দেখেন তো বাক্যটা কি আমার হলো? আমি বাংলায় 3টা ওয়ার্ড বলছি না,
আপনি এখন কোথায়, আমি ইংলিশেও সেই ওয়ার্ডগুলোকে কনভার্ট করলাম। ওয়ার ইউ নাও, আমি যদি বলি আমি এখন বাড়িতে, আই অ্যাম, আই অ্যাম হোম নাও, আমার কি বাক্য হলো? সরি, আই হোম নাও, আই মানে আমি, হোম মানে কি বাড়ি, এবার নাও মানে এখন। তাহলে এই কি বাক্য কি আমার হচ্ছে? হচ্ছে না। তাহলে আপনি এখন কোথায়, এই বাক্যটা যদি আমি ইংলিশে বলি, আমার বাংলায় কিন্তু কোনো ভার্ব ব্যবহার করছি না আমি। কোথায়, এটা তো ডাবল বেস ওয়ার্ড। ইউ, এটা তো সাবজেক্ট। নাও, এটা তো একটা অ্যাডভার্ব। নাও মানে এখন। তাহলে ভার্বটা কি, কাজটা কি? আপনি এখন কোথায় আছেন, থাকা বোঝাচ্ছে, কিন্তু আমরা বাংলায় ওইভাবে সচরাচর সেটা বলি না। তো ওই যে থাকা কথাটা বোঝানোর জন্য আমাকে কি লিখতে হবে? ওয়ার আর ইউ নাও। যতক্ষণ না পর্যন্ত এই আরটা আপনি বসাবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি ভার্ব ইউজ করবেন, আপনি এখন কোথায় এই কথাটার ইংলিশ কিন্তু হবে না। আপনাকে বলতে হবে হোয়ার আর ইউ নাও। আমি যদি বলি আমি এখন বাড়িতে, এখন আপনি যদি বলেন আমি আছি এখন বাড়িতে, বাংলাটা এরকম হবে। বাট এটা লেখা থাকে না, উজ্জ্ব থাকে। সো আই অ্যাম হোম যদি বলেন, উত্তর হবে কিন্তু আমি বাড়ি। আমি বাড়ি এখন মানে আমি হই বাড়ি, কিন্তু আমি তো বাড়ি না, আমি বাড়িতে আছি। এই যে বাড়িতে, এই তে কথাটার জন্য আপনাকে এই যে কোনো প্লেস বা জায়গার আগে অবশ্যই অবশ্যই প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। অর্থাৎ এটা লিখতে হয় আই অ্যাম অ্যাট হোম নাও, আই অ্যাম অ্যাট হোম নাও। এই অ্যাট না বসালে কিন্তু আবার হবে না, অ্যাট না বসালে হয়ে যাবে আমি হই বাড়ি। যেমন আই এম এ ডক্টর, আই এম আ টিচার, সো আমি বাড়ি, এরকম হয়ে যায়। তো আপনাকে প্রেপোজিশন বসাতে হবে যদি আপনি থাকা অর্থটা মিন করতে চান। সো এই যে অ্যামটা আমি লিখলাম, ইংলিশে আমার ভার্ব লিখতে হবে, কিন্তু এই যে সেন্টেন্স গুলো, যে ইংলিশ সেন্টেন্স গুলো অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্ব দিয়ে হয়, সেইগুলো যদি আপনি বাংলায় দেখেন বা বাংলায় করেন, সেখানে কোনো ভার্ব থাকে না। কারণ আমি কিন্তু শুরুতে বলছি যে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে আগে ভার্বের কাছে আসতে হবে, ভার্ব চিনতে হবে, ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টে পরে থাকে। তো সেইভাবে আপনাকে করতে হবে, কিন্তু যে বাংলা বাক্যে আপনি ভার্বই দেখবেন না, সেগুলো আপনি কিভাবে করবেন? মনে রাখবেন, সেগুলো মূলত বি ভার্বের সেন্টেন্স। সেই বাক্যগুলো ইংলিশে ট্রান্সলেট করতে গেলে অ্যাম ইজ আর ওয়াজ আর দিয়ে ট্রান্সলেট করতে হবে। কেউ কি আমার এই কথাগুলো বুঝতে পারছেন আমি কি বলছি? এগুলো খুবই বেসিক থিংস, বাট আমাদের অনেকেরই প্রপার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারি না, বিভিন্ন কনফিউশনে পড়ি। ঠিক আছে? সো আমরা ইংরেজি শিখলে প্রফেশনালি শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো, একদম অরিজিন থেকে শেখার চেষ্টা করব। তাহলে সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। ইংলিশ কি? সকালে ঘুম থেকে ওঠা। এই ওঠা কোনো ভার্ব না, এটা তো সাবজেক্টের অংশ, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। যেমন আর্লি রাইজিং, আর্লি রাইজিং ফ্রম বেড। তাহলে সব বাংলা বাক্যে কিন্তু ভার্ব থাকে না, এটা মনে রাখবেন। যে বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেখানে মূলত ভার্ব হিসাবে অ্যাম ইজ আর ওয়াজ আর। ইংলিশে যখন লিখবেন অবশ্যই ভার্ব ব্যবহার করতে হবে। সেটা কোন ভার্ব? বি ভার্ব। আর্লি রাইজিং ফ্রম বেড এর মানে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। এবার ভার্বটা কি? জাস্ট ইজ, আর কিছু না। ইজ আ গুড হ্যাবিট, ইজ আ গুড হ্যাবিট, ইজ আ গুড হ্যাবিট। এবার বলছে ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। ইংরেজি কি জানেন? ভোরের আবহাওয়া, দা ওয়েদার, WEATHER, দা ওয়েদার অফ ডান। ভোর ইংরেজি কি জানেন? DAWN, ডন। মনে রাখবেন, দা ওয়েদার অফ ডান। এবার থাকা ইংরেজি কি? এখানে আপনি ইজের ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, রিমেইন। রিমেইনস মানে থাকা। দ্য ওয়েদার অফ ডান রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। নির্মল এবং বিশুদ্ধ, এই দুটা ওয়ার্ড কি ইংলিশে কি বলতে পারেন আপনি? ফ্রেশ অ্যান্ড পিওর। দ্য ওয়েদার অফ ডান রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। এই যে সে যদি থাকে, আপনাকে আলাদা একটা ক্লজ ব্যবহার করতে হয়। মনে রাখবেন এই কথাটা, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দ্য পারসন, যে ব্যক্তি, দ্য পারসন। মনে রাখবেন হু, এটা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট দ্য পারসন, দ্য পারসন। মনে রাখেন দ্য পারসন হু রাইজেস, রাইজ মানে কি ওঠা না? তাহলে এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য পারসন হু রাইজেস আর্লি, হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। দেখেন গেটস, ENOUGH, টাইম অ্যাজ ওয়েল। কি লিখলাম বলেন তো? দ্য পারসন, এটা একটা সাবজেক্ট, এটা মূল সাবজেক্ট। এবার মূল ভার্ব কোনটা জানেন? এই গেট। সে মানে যে ব্যক্তি এবার ওঠে, মানে পর্যাপ্ত সময় পায়, মানে দ্য পারসন হু রাইজেস আর্লি মানে যে দ্রুত ওঠে। এই ভিতরে আমার আলাদা একটা ক্লজ যুক্ত করলাম, আলাদা একটা সাবজেক্ট ভার্ব যুক্ত করলাম। বলছে যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। এইরকম যে সে থাকলে ভিতরে হু দ্বারা আলাদা ক্লজ যুক্ত করতে হয়। এটার ফাংশন আমি দেখাচ্ছি একটু পরে। দ্য পারসন হু রাইজেস আর্লি গেটস অ্যানাফ টাইম অ্যাজ ওয়েল, গেটস অ্যানাফ টাইম অ্যাজ ওয়েল। এবার বলছে যে যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হ্যাঁ,
যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি হু হি কথা বোঝার চেষ্টা করেন। হু রাইজেস আর্লি, হি হু রাইজেস আর্লি। এবার করতে পারে, করতে পারা ইংরেজি কি, ক্যানের ব্যবহার করতে পারি, যে ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক টাইমলি, ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক টাইমলি। আবার কি লিখলাম তাহলে, হি হু রাইজেস আর্লি ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক টাইমলি। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। দেখেন এখানে কে করে বা কারা করে এরকম কোনো কিছু লেখা নেই, তার মানে এই যে বাক্যটা না, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। যারা আমার এর আগে ফ্রি ক্লাসগুলো করেছেন, আমার ফিফথ ফ্রি ক্লাসে আমি প্যাসিভের উপর ক্লাস নিয়েছিলাম, এইটার ইংলিশ কেমন জানেন? দেখেন সাবজেক্টটা কি, কি সম্পাদন করা যায়, কোন জিনিসটা, প্যাসিভ ভয়েসে মূলত অবজেক্টটাই সাবজেক্ট হয়, কি, দৈনন্দিন কাজ, অর্থাৎ ডেইলি, ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি ACTIVITIS, ডেইলি অ্যাক্টিভিটিস এবার সম্পাদন করা যায়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ। আর পারফর্ম, আর সাবজেক্ট, পারফর্ম মানে সম্পাদন করা, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। কি লিখছি আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। ডেইলি অ্যাক্টিভিটিস আর পারফর্ম, আর পারফর্ম উইথ, মনোযোগ দিয়ে, এরকম বলতে পারেন কিন কনসান্ট্রেশন, কনসান্ট্রেশন। কি বললাম বলেন তো, ডেইলি অ্যাক্টিভিটিস আর পারফর্ম উইথ কিন কনসান্ট্রেশন। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। কি লেখা আছে, এই বাক্যটাকে আমরা কি বলতে পারি, বিশেষ করে, তাহলে এটা কি বলতে পারি, SPECIALLY, স্পেশালি। দেখেন ফজরের নামাজ আদায় করে হাঁটা, তাহলে এখানেও কিন্তু কোনো ভার্ব নেই, এটা ওই বি ভার্বের সেন্টেন্স হবে, এটা মনে রাখবেন। বিশেষ করে, স্পেশালি, আফটার, আফটার পারফর্মিং, মনে রাখবেন, ফজরের নামাজ, আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, PRAYER। কি লিখলাম বলেন তো, স্পেশালি আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা ইজ গুড ফর হেলথ। তাহলে এখানে ভার্বটা কি, ইজ, জাস্ট ইজ, অর্থাৎ আমাকে বুঝতে হবে কোন বাক্যে মেইন ভার্ব আছে আর কোথায় বি ভার্ব আছে। তাহলে আমি কি লিখলাম, আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট, দ্য ওয়েদার অফ dawn remains fresh and pure, the person who rises early gets enough time as well, who rises early can finish his all work timely, daily activities are performed with keen concentration, especially after performing fajr prayer is good for health। সো এইভাবে আপনারা নিজেকে প্রশ্ন করে দেখেন, যখন এই ধরনের সেন্টেন্সগুলো আপনারা নিজেরা ট্রান্সলেট করতে সক্ষম হবেন, এগুলো দেখলে আপনার অনেক ইজি মনে হবে। এমন কোনো শব্দ পাবেন না যেগুলোর ইংলিশ ওয়ার্ড আপনি জানেন না, কিন্তু আপনি ইংলিশে করতে পারবেন না। কেন জানেন? প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এইটা করিয়ে থাকি। এই দেখেন প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে দেওয়া আছে। সকালে ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং ফ্রম বেড, একটি ভালো অভ্যাস, আ গুড হ্যাবিট। হ্যাঁ, ভোরের আবহাওয়া থাকে নির্মল এবং বিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দ্য পারসন হু রাইজেস আর্লি গেটস অ্যানাফ টাইম অ্যাজ ওয়েল, যে ব্যক্তি খুব সকালে ওঠে সে সময়ও বেশি পায়। এখানে দেখেন একটা নোট দিয়েছে, এইগুলো বুঝতে হবে। এটা আমার এই যে পিডিএফ গুলো এত সুন্দরভাবে অর্গানাইজ করে আপনি ইমাজিন করতে পারবেন না। বিশ্বাস করেন, এটা যারা পেইড কোর্সে আসছেন তারা বুঝতে পারছেন যে কি শিখবেন আপনারা এখান থেকে, কতটা প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। আমার এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। একবার এই নোটটা ভালোভাবে বোঝেন আপনি, আর কখন এই ফাংশনটা আপনি ভুলবেন না। বাক্যে যখন যে সে থাকবে, বাক্যে যখন যে অথবা সে থাকবে, সে বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এবং এখানে রিলেটিভ প্রোনাউন হলো হু, যা সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে, যাকে আমরা ক্লজ বলে থাকি। যেমন এই যে বাক্যগুলো, যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট, হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট। যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। এই ধরনের সেন্টেন্স কিভাবে করব, হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট, হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক ইন টাইম, হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক ইন টাইম।
দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। এখানে আমি আর পারফর্ম দিয়েছি, বাট এরা ক্যান বি পারফর্ম দিয়েছে। যদি লেখা থাকতো যে দৈনন্দিন কাজ সম্পাদন করা যেতে পারে, তাহলে ক্যান বি পারফর্ম হতো, বাট এটা এখানে ওইভাবে আর কি মেজর মিস্টেকের ভিতর আসে না। বাট আমি যেটা লিখছি না প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনিট টেন্সে, ওইটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এখানে যেটা দিছে যে ক্যান বি পারফর্ম, এটার বাংলা এরকম হয় সম্পাদন করা যেতে পারে, বাট এটা তো সম্পাদন করা যায়। আমারটাই কারেক্ট, কিন্তু মনে রাখবেন, আবার মনে করবেন আমি ভুল লিখছি, বরং এখানে একটু ভুল আছে। কিন্তু এটা বললে অ্যাপ্রোপ্রিয়েট হয় মিনিংটা আর কি। সো daily activities can be performed with keen concentration, especially ফজরের নামাজ আদায় করে হাঁটা। আফটার পারফর্মিং ফজর সালাত, ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ। তাহলে দেখছেন কত সুন্দরভাবে এখানে প্রত্যেকটা বিষয় অর্গানাইজ করা আছে। আপনি কেন ইংলিশটা পারবেন না? প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে আপনার ডেভেলপ করতে হবে। এখানে একটা সেন্টেন্স দেওয়া, দেখেন একবার একটু এটা দেখেন, একটা পারলে স্ক্রিনশট দেন, এতক্ষণ তো আমি করালাম। দেখেন আপনারা নিজেরা দুই একটা সেন্টেন্স করতে পারেন কিনা। গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। আমার ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পর কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। যখন কেক কিনে ফিরে আসছিলাম, তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, যে আমার বাড়ির দিকে আসছিল। কিভাবে করবেন? সাবজেক্টকে, প্রথম বাক্যটা সাবজেক্টকে, আমি, আই, সাবজেক্টকে আই। এবার বলুন তো ভার্ব কি? বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। তাহলে পালন করা ইংরেজি কি? সেলিব্রেট। এটা কোন টেন্স? করেছিলাম, পাস্ট টেন্স। তাহলে বাংলায় ভার্ব লাস্টে, ইংলিশে ভার্ব কোথায়? সাবজেক্টের পরে। তাহলে আই সেলিব্রেটেড, আই সেলিব্রেটেড, আমি পালন করেছিলাম, আই সেলিব্রেটেড। এবার আমি কি পালন করেছিলাম? আমার একমাত্র ছেলের জন্মদিন। তাহলে ইংলিশটা কি হবে? মাই অনলি, মাই অনলি সানস, সানস, সানস বার্থডে, BIRTHDAY। I celebrated my only son's birthday লাস্ট মান্থ, গত মাসে, লাস্ট মান্থ। তাহলে সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, দেন বাংলা বাক্যে লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। ভার্বটা টেন্স অনুযায়ী বসাবো। সেলিব্রেটেড, দেখছেন ইডি, পাস্ট টেন্স। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। তাহলে এই বাক্যটার ইংরেজি কি? যে দ্য ড্রয়িং রুম, সাবজেক্ট হচ্ছে এটা প্যাসিভ ভয়েস, দ্য ড্রয়িং রুম, DRAWN, ড্রয়িং রুম ইজ নিডেড টু, needed to be CLEANED, the drawing room is needed to be cleaned। জন্মদিন উপলক্ষে কি বলতে পারি? on the occasion of the birthday, the drawing room is needed to be cleaned on the occasion of the birthday। সো এইভাবে আপনারা এগুলো করতে পারেন, ঠিক আছে? এরপর বলছে যে আমার ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পর, তাহলে এই যে এটা কিন্তু একটা ফ্রেজ। হ্যাঁ, তাহলে এইটুকুর ইংলিশ আমরা কি বলতে পারি? আফটার হ্যাভিং, হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, দেখেন এরকম বলতে পারেন, CLEANED, ক্লিনড মাই ড্রয়িং রুম, DRAWN, ড্রয়িং রুম। এবার আমি কি বলতে পারি? এটা একটা ফ্রেজ, জাস্ট এটাকে পারফেক্ট পার্টিসিপল বলে। এরপরে দেখেন, আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম কেক কেনার উদ্দেশ্যে। তাহলে সাবজেক্টকে, মেইন সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে, সাবজেক্টকে আই, আমি। এবার ভার্ব কি? গিয়েছিলাম, তাহলে গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আই ওয়েন্ট, আই ওয়েন্ট টু দা লোকাল, লোকাল confectionery, confectionery, I went to the local confectionery। এরপর কেন গিয়েছিলাম? কেক কেনার উদ্দেশ্যে, টু পারচেস, টু বাই, টু PURCHES, টু পারচেস কেক। আপনারা এইভাবে কি এই কথাগুলো বলা যায় না? CHASE এরকম না? PURCHAS, এটাই তো কনফেকশনারি, CONFECTIONARY। হ্যাঁ, তাহলে আমি কি লিখলাম? আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি টু পারচেস আ কেক, একটা কেক কেনার উদ্দেশ্যে। সো দেখেন এইভাবে আপনারা কি করতে পারেন, এইভাবে আপনারা যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারেন। আর এই ধরনের প্র্যাকটিক্যাল কিছু প্যাসেজ যদি ট্রান্সলেট করার চেষ্টা করেন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা আসবে কিনা। আর আপনি যদি এই জায়গাগুলো নিয়ে কাজ না করেন, এই ধরনের এক্সারসাইজগুলো আপনি ভালোভাবে কমপ্লিট না করেন, তাহলে আপনি কিভাবে, ও আচ্ছা এইখানে একটা জিনিস আমি কি বললাম জানো, কেক কেনার উদ্দেশ্যে আমি কই যেন লিখছি সেটা, কেক কেনার উদ্দেশ্যে, এটা হচ্ছে কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক। এখানে ইন অর্ডার হবে, যেহেতু উদ্দেশ্যে, ইন অর্ডার
দেন টু পার্সেস কেক। এবার ঠিক আছে। সো আমি ভাবছিলাম কোথায় যেন ভুল হচ্ছে, ইন অর্ডার টু পার্সেস কেক। আচ্ছা, তো যেটা বলছি, এই ধরনের সেন্টেন্সকে আপনারা যদি ট্রান্সলেট করতে সক্ষম না হন, এগুলোর উপর যদি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আপনাদের না থাকে, আপনি কিভাবে ভাষাকে ডেভেলপ করবেন? এই এক্সারসাইজ গুলো আপনাকে করতে হবে। এইগুলো যদি আপনি কাভার করতে পারেন, এগুলো যদি আপনি কনফিডেন্টের সাথে করতে পারেন, আপনি নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন। আপনার মনে হবে যে না, আমি এখন ইংলিশ এক্সপার্ট, প্রফেশনাল, আমি আমার স্ব স্ব সেক্টরে এই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো। বাট এই জায়গাগুলোতে যারা প্রবলেম ফেস করেন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কতটা দুর্বল ল্যাঙ্গুয়েজে। তো এটা আপনাদের করতে হবে। আপনারা যারা আসবেন করতে পারবেন। আর আমি একটু বলে রাখি, আমার নতুন সম্পূর্ণ 85তম পেইড ব্যাচ, আমি এখন একটু কনভারসেশন দেখাচ্ছি, একটু ওয়েট করেন। 85তম পেইড ব্যাচ শুরু হয়েছে, জাস্ট 2টা ক্লাস হয়েছে। সেখানে বেসিক গ্রামারের ক্লাস চলছে এখন। গত ক্লাসটা ওরিয়েন্টেশন ছিল, আজকে একটা ক্লাস নিয়েছি প্রোনাউন্সিয়েশনের উপর। এইটাতে যদি কেউ এখনো পর্যন্ত ভর্তি হতে চান হতে পারবেন, বেসিক গ্রামার আপনারা শিখতে পারবেন। আর আজকে হচ্ছে আপনাদের 13 তারিখ। আজ হচ্ছে 13 তারিখ, হ্যাঁ। এই মাসের আপনার 17 তারিখ থেকে, আবারও বলছি, এই মাসের 17 তারিখ থেকে একদম স্পোকেনের ক্লাসগুলো শুরু হবে। যদি কেউ ইংলিশে এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, যদি মনে করেন আমি গ্রামার থেকে শিখবো, তাহলে আপনারা আগামীকাল বা পরশুদিন এর ভিতরে যদি ভর্তি কনফার্ম করেন, আগামীকাল থেকে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। যারা এক্সপার্ট হতে চান, প্রফেশনাল হতে চান, পেইড কোর্সে আসতে চান। আর স্পোকেন ইংলিশের ক্লাসগুলো শুরু হবে 17 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার থেকে। যদি কেউ ভর্তি হতে চান, তারা হতে পারবেন শুক্রবারের ভিতরে। যদি ভর্তি হন, আপনি এতটুকু বলতে পারি প্রফেশনাল হতে পারবেন। আমি একটা কনভারসেশন দেখাচ্ছি, বাট অনেকে ইনবক্সে নক দিবেন, বারবার বলতে হয়, এখানে একবারে বলে দিলে আর ঝামেলা থাকে না। যদি কেউ মনে করেন আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, প্রফেশনাল হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, একজন মেন্টরের অধীনে থেকে ল্যাঙ্গুয়েজটাকে আমি ডেভেলপ করতে চাই, তারা পেইড কোর্সে আসতে পারেন। কারণ ফ্রিতে কখনো সারা জীবন ডেভেলপ করা যায় না। এই ফ্রি ক্লাস হয়তো ওই 17 তারিখের পর আর কন্টিনিউ ওইভাবে থাকবে না রেগুলার হতে, কারণ এর আগেও আমি অনেকগুলো ক্লাস নিয়েছি। আর এই ক্লাস নিচ্ছে, এখন পেইড ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। সো ফ্রি ক্লাস আমি আমার ফ্রি টাইমে নিয়ে থাকি। আমি একটা বা দুইটা ডেমো ক্লাস নিয়ে এরকম না, আমি কিভাবে বোঝাই, কিভাবে শেখাই, কতটা পরিশ্রম করে শেখাই, এখানে আপনারা যারা আছেন, যারা ক্লাস করেছেন এর আগে, তারা জানেন। সো যদি প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, কারণ ফ্রি থেকেও গুরুত্ব দেয় না, এই লোকটা তো প্রতিদিন পড়ায়, ও মনে হয় আমি একটু যাই ক্লাস করে আসি, একটু দেখে আসি, একটু খেয়ে আসি। কিন্তু পেইড কোর্সে আসলে কি হয়, একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায়। আমি টাকা দিচ্ছি, আমাকে শিখতে হবে। আমি যতক্ষণ না পর্যন্ত শেষ করবো আপনি আমার ক্লাসে থাকবেন। ও আমাকে টাকা দিচ্ছে, আমাকে পড়াতে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, একটা ডিউটি থাকে, আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে। বাট এই ফ্রি ক্লাস আমি যদি বলি আমি আজকে ক্লাস নিব না, আপনার কিছু করার আছে না? আমি কি আপনার প্রতি দায়বদ্ধ না? কিন্তু পেইড কোর্সে সেটা থাকে। সো পেইড কোর্স আমি 84টা ব্যাচ, আমি আবারও বলছি, সফলতার সাথে পরিচালনা করে আসছে। আমার 85তম নতুন ব্যাচ শুরু হয়েছে রাত 9টায়। এটাতে কেউ যদি চান একদম বেসিক থেকে শিখতে, গ্রামার থেকে, তাহলে আপনারা ভর্তি হতে পারেন আগামীকাল। আগামী পরশুদিন পরবর্তী ক্লাস হবে, আগামীকাল নেই, আগামী পরশুদিন। সো ভর্তি চলছে সেই ব্যাচে। আর 17 তারিখ থেকে স্পোকেনের ক্লাসগুলো শুরু হবে, সেখানে আপনারা ভর্তি হতে পারবেন। যদি কেউ মনে করেন আমি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হচ্ছে, 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস। 3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন। টোটাল কোর্স ফি 2000 টাকা। আবার বলছি, 2000 টাকা কোর্স ফি, 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি কমপ্লিট করতে না পারেন, রেগুলারিটি মেনটেন করলে আপনি অবশ্যই পারবেন। কারণ আমি অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গার উপর ফোকাস করি। আর আমি কিভাবে বুঝাই, কিভাবে শেখাই, সেটা কোনো রংচটা বিজ্ঞাপন থেকে না, আপনারা আমার ক্লাস দেখে জানেন বা বোঝেন। সো 3 মাসের ভিতরে যদি এক্সপার্ট হতে না পারেন, তারপর যদি আরো সময় লাগে, নতুন মনে করেন একটা বেসিক ক্লাস মিস করলেন, করতে পারলেন না, নতুন কোনো ব্যাচে যদি পড়তে চান সেটাও পড়তে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2000 টাকা। এর ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। এবং আমার এই কোর্সটা কিন্তু সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান, তারাও এই কোর্সটা থেকে নিতে পারবেন। সামনে আমি কয়েকটা আইএলটিএস প্র্যাকটিক্যাল স্পিকিং এর ক্লাস আমি দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করবেন, বা যারা স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যারা প্রবাসী আছেন, জাস্ট কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি ইফেক্টিভ। এই কোর্সটা আমি একদম প্র্যাকটিক্যাল ওয়েতে নিয়ে থাকি। মানে আমার যে পেইড ব্যাচটা, আবারও বলছি, টোটাল কোর্স ফি 2000 টাকা। প্রত্যেকটা ব্যাচে জাস্ট 30 জন করে স্টুডেন্ট থাকে। প্রত্যেকটা ব্যাচ প্র্যাকটিক্যাল ওয়েতে আমি নিব। আমি আবারও বলছি, একদম ইন পার্সোনাল আপনাকে বুঝাই দেবো। এই যে ফ্রি ক্লাস, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। পেইড কোর্সটা কি?
টু ওয়ে কমিউনিকেশন। এখানে আমি শেখাচ্ছি, আপনি দেখতেছেন, বাট এই যে আজকে সেন্টেন্স ট্রান্সলেশনের পার্ট দেখালাম, আমি লং সেন্টেন্স তৈরি করার ওয়ে দেখালাম, এইটা যদি আমি আপনাদেরকে করতে দেই, আপনারা এটা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে আমাকে সাবমিট করলেন, সেখানে ভুল হলে আমি যদি ভুলটা ধরাই দিতে না পারি, সেটাকে সংশোধন করতে না পারি, তাহলে তো আপনার ভুল সারা জীবন ভুল থেকে যাবে। তো একটা মেন্টরের অধীনে যদি আপনি এসে প্রফেশনালি যদি শিখতে পারেন, তাহলে আপনি অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। সেটা হচ্ছে আমার অধীনে এরকম না, আপনি যে কোনো ওয়েতে আপনি করতে পারেন। আর বর্তমানে চ্যাট জিপিটি, এআই, জেমিনি, আপনার আদার্স, ইউটিউব, ফেসবুক, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু কারো হেল্প লাগে না, যেটা সত্য। আপনি নিজে থেকেই পারবেন। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে সঠিক একটা গাইডলাইন, আমি সেইটা আপনাকে এখান থেকে দিচ্ছি। অর্থাৎ আপনি যদি র্যান্ডমলি ল্যাঙ্গুয়েজ শিখতে থাকেন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনার দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, ওই শেখাটা আপনি শেষ নামাতে পারবেন না। বাট যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, যদি কনফিডেন্ট নিয়ে আসতে চান নিজের প্রতি, তাহলে অবশ্যই একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে হবে। সঠিক গাইডলাইনটা লাগে, আর কিছু না। তো দেখেন, আহ, প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, আমার রাত 9টা থেকে 10টা এবং 10টা থেকে 11টা, দুইটা ব্যাচ বর্তমানে রানিং আছে। তো প্রত্যেকটা ক্লাস এই স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিয়ে থাকি। ক্লাস শেষে আপনি পিডিএফ ফাইল প্লাস রেকর্ডেড ক্লাস পাবেন। আরেকটা কথা আমি বলে রাখি, যারা একদমই দুর্বল আছেন, একদমই যারা দুর্বল, যারা মনে করেন আমার স্বপ্ন আমি ইংরেজিতে কথা বলবো, আমি শিখবো, আমি কিছুই পারি না, আমি লেখাপড়া থেকে অনেক দূরে আছি, অনেক দিন আমি লেখাপড়ার ভিতরে নেই, আমি হাউস ওয়াইফ, আমি আহ, একটা ইসে আছে, একটা কোম্পানিতে জব করি, বা আমার একটা দোকান আছে, আমি ফার্মার, যে কোনো প্রফেশনের আপনি যেই হন না কেন, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, এবং সেই প্র্যাকটিসটা করতে হয় কারেক্ট টেকনিক এবং স্ট্র্যাটেজি মেনটেন করে। এবং আমি অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গার উপর ফোকাস করে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখাবো, সো আপনি যতই দুর্বল হন না কেন ডেভেলপ করতে পারবেন। আর আহ, যদি ভরসা না থাকে, বিশ্বাস না থাকে, এই ফ্রি ক্লাসগুলো করে যান। আমি যেভাবে পড়াই, যে পরিশ্রমটা আমি করি, এতটুকু বলতে পারি আপনার আমার কথা মনে থাকবে। এই ফ্রি ক্লাসগুলো অ্যাটলিস্ট মিস দিন না, আপনি করে যান, দেখেন আপনি কতটা ডেভেলপ করতে পারেন। আর আমার এই পেইড কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা বিষয় পড়াই। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবেই শেখে। টোটাল ক্লাস থাকবে 70টা, হিউজ ক্লাস। বাংলাদেশের কোনো টিচারের আপনি পাবেন না পেইড কোর্সে 70টা ক্লাস। 2,000, 3,000, 4,000 টাকা কোর্স ফি নেয়, দেখবেন 30টা 35টা ক্লাস। কেন আমি এত বেশি ক্লাস রাখছি? 30টা 35টা ক্লাসেই কিন্তু যথেষ্ট ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা টপিক কভার করার জন্য। কিন্তু এই যে এত ক্লাস কেন দেই জানেন? প্র্যাকটিসের জন্য। আপনি মনে করেন একটা ইংলিশ কোর্স করলেন, কোর্স করা মানে কি? আপনি শিখলেন, এই যে আমি এখন শেখাচ্ছি, আপনি শিখতেছেন, আপনি বুঝতেছেন, বাট এটা কোনো সায়েন্স না, এটা কোনো ম্যাথ না যে টিচার শেখালো আমি ব্রেন খাটায় মনোযোগ দিয়ে বুঝলাম। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে পারফর্ম করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, মাউথ এক্সারসাইজ করতে হবে। তো আমার এখানে বেশিরভাগ ক্লাসগুলো থাকবে, দেখেন 30 বা 35টা ক্লাসে সবকিছু কভার করা যায়। 70টা ক্লাস মানে 70টা নতুন টপিক না, এরকম কোনো কিছু নেই এই ভাষার ভিতরে। জাস্ট কয়েকটা বিষয় ভালোভাবে জানা থাকলে, আমরা পারি না শুধু নিজেরা প্র্যাকটিস করি না তাই। সো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমি আপনাকে এই ক্লাসে বসে করাবো। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, একদম ধারাবাহিকভাবে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। 40 থেকে 50 নম্বর 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। 50 থেকে 70 নম্বর লাস্টের 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। এই ক্লাসে বসেই আপনাকে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, ট্রান্সলেশন করাবো এবং প্রেজেন্টেশন। আইএলটিএস এর সার্টেন কিউ কার্ড স্পিকিং টপিকের উপর স্যাম্পল কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, আমি ইংলিশ প্যাসেজ অ্যানালাইসিস করব, আপনাকে বলবো কিভাবে একটা সেন্টেন্স অর্গানাইজ হচ্ছে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, আপনি কিভাবে কোশ্চেনের এগেইনস্টে প্রেজেন্টেশন দিবেন বা স্পিকিং করবেন। এইভাবে করতে থাকলে আপনি কেন পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর আবারও বলছি, এই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনি যে প্র্যাকটিস গুলো করবেন, আমি এই ক্লাসেই প্র্যাকটিস করাবো। পেইড কোর্সের সব থেকে বড় বেনিফিট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ আমার এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, যেখানে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। হোমওয়ার্ক সাবমিটের জন্য আলাদা প্রাইভেট গ্রুপ থাকবে, সেখান থেকে আমি আপনাকে সংশোধন করে দেবো প্রত্যেকটা বিষয়। আপনারা কনভারসেশন করতে পারবেন আমার অন্যান্য স্টুডেন্টদের সাথে, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। একটা মেন্টরের অধীনে থেকে আপনি ডেভেলপ করতে পারছেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না, আপনার সব কিছুর ফুল অ্যাক্সেস আপনি পাবেন। বাট আমি এই সুযোগটা রাখি, এটা কোথাও কোনো কোর্স দিবে না। যদি একসাথে না দিতে পারেন, আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। সো যদি পারেন, যদি মানে সমস্যা না থাকে, আপনারা টাকাটা কমপ্লিট করে কোর্সে জয়েন করবেন, তাহলে হবে কি, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আইডি কার্ড দিয়ে থাকি, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট।
সো যদি আপনার ফুল পেমেন্টটা কমপ্লিট থাকে এই আইডি কার্ডটা আমি শুরুতেই দিয়ে দিব, কারণ আমার কোর্সটা এমনই, এই টোটাল 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। আর ভাষা ডিপেন্ড করে চর্চার উপর, প্র্যাকটিসের উপর। সো সেই প্র্যাকটিসটাতে যাতে আপনি থাকতে পারেন, আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবটা যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকে তারা ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকতে পারে। সো চেষ্টা করবেন দেওয়ার, আর যদি না পারেন এই সুযোগটা আমি রাখি, আমি আবারও বলছি 1,000 টাকা দিয়েও ক্লাস শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা পেইড কোর্সে লাইভ ক্লাস করতে পারবেন, পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে নিব, কনভারসেশন গ্রুপও আপনি পাবেন। বাট আমার আরেকটা গ্রুপ থাকে যেটা ফুল পেইড স্টুডেন্টদেরকে গ্রুপ, মানে যেখানে তারা একবার ঢুকলে সারা জীবন আজীবনের জন্য মেম্বারশিপ পায়। এইটা যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকে তারা থাকে আর কি। সো যদি পারেন একবারে দিবেন, আর না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন যারা ভর্তি হতে চান। যারা ইন্ডিয়া থেকে তারা গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। এই যে দুইটা নাম্বার দেখছেন, 01997356957 অথবা 09386899196, এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা আমাকে জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আগামী পরশু দিন থেকে আপনারা চাইলে ক্লাস করতে পারবেন, অথবা 17 তারিখের ভিতরে যদি আপনারা ভর্তি হন তাহলে স্পোকেনের থেকে ক্লাস শুরু করতে পারবেন। আর যদি কেউ মনে করেন আমি একদম বেসিক থেকে শিখতে চাই, বেসিক গ্রামারটা আমার দুর্বল, যদি আমার প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, প্রফেশনালি আমি ডেভেলপ করতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে চাই, তাহলে আপনি আসতে পারেন। এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এখানে কোনো ব্যর্থ আপনি হবেন না, কারণ আমি পরিচালনা করে আসতেছি। এছাড়া আমার লেখা একটা বই আছে, এটা হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইটার আমি একটা ভিডিও আপনাকে দিব, এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে। এই বইটা যে কতটা ইফেক্টিভ, কতটা প্রফেশনাল, এই যা যা ক্লাস নেই, যা যা দেখাই সবকিছু আমার এই বইটাতে আপনারা পাবেন একদম প্রফেশনাল ওয়েতে, সহজ এবং সাবলীল ভাষায়। এই বইটা 400 পৃষ্ঠার একটা বই, অনেক বড় একটা বই, প্রায় 400 পেজ, 378 না কয়টা। সো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এই বইটার ভিতরে এই ভাষা ডেভেলপ করার জন্য যা কিছু দরকার সবকিছু আমার এখানে দেওয়া আছে, কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটাতে 100+ আইএলটিএস স্পিকিং টপিক আছে, 100+ বাংলা টু ইংলিশ কনভারসেশন আছে। এই বইটাতে 100+ মোস্ট ইফেক্টিভ স্পোকেন স্ট্রাকচার আছে, রাইটিং এর সবকিছু আছে, প্রোনাউন্সিয়েশন আছে, গ্রামারের যে অ্যাডভান্স পার্ট গুলো, পজিটিভ ভার্ব, আর্টিকেল, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো সবই আছে। এই বইটা খুবই ইফেক্টিভ একটা বই, আমি পরে কখনো এটা নিয়ে ডিটেলস আপনাদেরকে বলবো। সো যদি কেউ মনে করেন হার্ড কপি একটা বই রাখতে চায় তারা এটা নিতে পারেন। বাংলাদেশের অনেক বড় বড় নাম করা টিচারের বই তো আছে, আপনারা কেনেন পড়েন, বাট এই বই যদি পারেন একটা নিয়ে দেখবেন, দেখবেন কি আছে এটাতে। এতটুকু বলতে পারি আপনার জীবনের অনেক বড় একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। কারণ আমি যেগুলো শেখাই সেগুলো মানুষ নিতে চায় না এই কারণে, জিনিসগুলো অনেক কঠিন মনে করে ফেলে। কিন্তু আসলে এইগুলো যদি আপনি না পারেন, ওই মানে মনোরঞ্জন করা 5 মিনিট 10 মিনিটের কন্টেন্ট দিয়ে বিশ্বাস করেন ভাষার ডেভেলপমেন্ট আসে না সত্যিকার অর্থে। তো যারা ভর্তি হতে চান তারা হয়ে যাবেন। আর এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ থাকবে আপাতত শুক্রবার পর্যন্ত। আগামীকালও সেম টাইমে আপনারা 9th ফ্রি লাইভ ক্লাস আপনারা জয়েন করার চেষ্টা করবেন। আমি একটু আপনাদের এই কনভারসেশন দেখাতে চাইছিলাম, কিছু শর্ট কনভারসেশন ছিল, আপনারা তো এখন অনেকেই আছেন। এই যে কোথায় যেন রাখছিলাম, এখানে। যেমন দেখেন, আমি আপনাদের যারা আমার শুরুর ক্লাসগুলো করেননি তারা একটু করবেন। একদম ফার্স্ট ফ্রি ক্লাসে আমি বলছিলাম যে আহ কি বলছিলাম, ইংরেজি ভাষা শেখার জন্য 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে জানতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে জানতে হবে টেন্স সম্পর্কে। 3 নাম্বার পয়েন্ট বলছিলাম মডেল। 4 নাম্বার পয়েন্ট বলছিলাম প্যাসিভ ভয়েস। এই বিষয়গুলো যদি জানা থাকে আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলে ইংলিশে বলতে পারবেন। সো আমার এখানে কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন আছে। এই কনভারসেশন গুলো মানে ধাপে ধাপে অ্যাডভান্স করা। প্রথমে আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট টেন্স দিয়ে, পরে কন্টিনিউয়াস টেন্স, পরে পারফেক্ট টেন্স, পরে মডেল অ্যাড করা, তারপর প্যাসিভ অ্যাড করা। এই ধরনের কনভারসেশন যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। যেমন দেখেন, কেনাকাটা ও পরিকল্পনা নিয়ে এ এবং বি দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। এ বলছে, ডু ইউ গো টু দ্য মার্কেট এভরি উইকেন্ড? তুমি কি প্রতি সপ্তাহে বাজারে যাও? ইয়েস, আই গো দেয়ার টু বাই গ্রোসারিজ। এবার বলছে দেখেন, ডিড ইউ বাই এনিথিং লাস্ট স্যাটারডে? তুমি কি গত শনিবার কিছু কিনেছিলে? কোন টেন্স? এই যে টাইমের পরিবর্তন, এটা করা শিখতে হবে। বলছে, নো, আই ডিডন্ট গো লাস্ট স্যাটারডে, আই স্টেইড এট হোম। আমি যাইনি, আমি বাসায় ছিলাম। উইল ইউ বাই আ নিউ ড্রেস নেক্সট উইক? তুমি কি আগামী সপ্তাহে নতুন একটা ড্রেস কিনবে? বলছে, ইয়েস, আই উইল বাই আ ড্রেস ফর মাই কাজিনস ওয়েডিং। তাহলে এখানে কি কি টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এন্ড ফিউচার ইনডিফিনিট এর কোশ্চেন এন্ড আনসার। এবার দেখেন, আবার বলছে, ডু ইউ ওয়াচ মুভি অন নেটফ্লিক্স? তুমি কি নেটফ্লিক্সে সিনেমা দেখো? ইয়েস, আই ওয়াচ মুভি সামটাইমস। ডিড ইউ ওয়াচ
দ্য নিউ অ্যাকশন মুভি ইয়েস্টারডে? তুমি কি গতকাল নতুন অ্যাকশন সিনেমাটি দেখেছিলে? নো, আই ডিডন্ট ওয়াচ দ্যাট, আই ওয়াচড আ কমেডি শো। সো এইভাবে বাংলা ইংলিশটা প্র্যাকটিস করার পর আপনাকে আমি কিছু এক্সারসাইজ দেবো, যেমন এইটা। এই এক্সারসাইজটা যদি আপনি করতে পারেন, আমি মনে করব টেন্সের যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আপনি করছেন সেটা আপনার জন্য সাকসেসফুল হয়েছে। যেমন, তুমি কি প্রতিদিন সকালে জলদি ওঠো? জলদি মানে তাড়াতাড়ি, আর্লি। তাহলে ইংলিশ কি হবে? ডু ইউ গেট আপ আর্লি এভরি মর্নিং? হ্যাঁ, আমি সাধারণত সকাল 6টায় উঠি। তাহলে ইয়েস, আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 6 AM। তুমি গতকাল অফিসের রিপোর্টটি শেষ করেছিলে? ইংলিশ কি হবে বলেন তো? ডিড ইউ ফিনিশ, পাস্ট টেন্স না? ডিড ইউ ফিনিশ দ্য অফিস রিপোর্ট ইয়েস্টারডে? না, আমি এটা শেষ করি। নো, আই ডিডন্ট ফিনিশ ইট, আই ডিডন্ট ফিনিশ ইট। আমার অনেক মিটিং ছিল। আই হ্যাড মেনি মিটিং। এখানে হ্যাড হবে কিন্তু ওয়াজ না। দেখেন, ওয়াজ এর মানে ছিল, আবার হ্যাড মানে ছিল, পার্থক্য কি জানেন? সাবজেক্ট নিজে কিছু ছিল, নিজে কোথাও ছিল, এখানে ওয়াজের ব্যবহার হয় বা ওয়ারের ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকার বা মালিকানায় কিন্তু কিছু ছিল, হ্যাড এর ব্যবহার হয়। যেমন আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। এখন আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, ইংরেজি বলেন তো? এখন আপনি বলবেন যে ছিল ইংরেজি ওয়াজ। তাহলে আপনি যদি বলেন আই ওয়াজ এ ডগ, হয়ে যে আমি একটা কুকুর ছিলাম? নো, আমার একটা কুকুর ছিল, আই হ্যাড আ ডগ। কারো অধিকারে বা মালিকানায় থাকলে হ্যাড হয়। সো আমার অনেক মিটিং ছিল, আই হ্যাড মেনি মিটিংস। তুমি কি আগামীকাল রিপোর্টটি জমা দিবে? কি হবে? উইল ইউ সাবমিট দ্য রিপোর্ট টুমোরো? হ্যাঁ, আমি আগামীকাল সকালে এটি ম্যানেজারের কাছে পাঠিয়ে দিব। আই উইল সেন্ড ইট টু দ্য ম্যানেজার টুমোরো মর্নিং। সো এইভাবে এগুলো অনেক কনভারসেশন আছে, আমি এগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে ডেভেলপ করাবো। এবং এখানে কিন্তু ধারাবাহিকভাবে টেন্সের পরিবর্তন আছে, মডেলের পরিবর্তন আছে, প্যাসিভের পরিবর্তন আছে। তাহলে এইভাবে যদি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, বিভিন্ন টপিকের উপর যদি প্রতিদিন একটু একটু করে কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে পারেন, আপনি কেন ভাষা পারবেন না? নিজেকে প্রশ্ন করেন। অবশ্যই পারবেন, প্র্যাকটিক্যাল হইতে শিখতে পারবেন। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু দেখালাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে যারা করতে পারেননি, আমি আপনাদের রেকর্ড প্লাস পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব, আপনারা সেগুলো একটু দেখে নিয়েন, ঠিক আছে? আর এই পেইড কোর্সের মানে এই যে ফ্রি ক্লাসের রেকর্ড ক্লাস, এটা আমি দিয়ে দিব। ক্লিয়ার? বুঝতে পারলেন সবকিছু? শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পারছেন আপনারা? বলেন। ওকে। আর কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ওকে, সো তাহলে ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, and see you in the next